হ্যাঁ, তো জ্যোতিষ অর্থাৎ আধ্যাত্মিক জগৎ এবং ভৌতিক জগতের মধ্যে মেলবন্ধন, অর্থাৎ জ্যোতিষ শাস্ত্রটা সেতু হিসেবে কাজ করছে। এটা আমরা জেনে এসেছি। প্রত্যেকটা ভাবের, প্রত্যেকটা উম, ব্যাখ্যার একটা যেমন ভৌতিক দিক আছে, জাগতিক দিক আছে, তেমনি আধ্যাত্মিক দিক আছে। আমরা সবাই জানি যে আমরা হচ্ছে এই যে জগতে জন্মগ্রহণ করেছি সেটা আমাদের প্রিভিয়াস লাইফের কর্মফলের জন্য, এবং সেই কর্মটা থেকে মুক্তি পাওয়ার জন্য বা যেটুকু বাকি ছিল, পেন্ডিং যা ছিল, সেইটুকুকে সম্পন্ন করার জন্য আমাদের আবার জন্ম হয়েছে। তো আসল কথা কি, আমাদের শরীরের মধ্যে, মানব শরীরের মধ্যে যে আত্মাটি রয়েছে, সে পরমাত্মার অংশ, এবং তার উদ্দেশ্য কি, আবার পরমাত্মায় মিলে যাওয়া, অর্থাৎ মোক্ষ লাভ করা। এই উদ্দেশ্যেই আমাদের এই জন্ম, যে আমাদের যা কিছু কর্ম আছে সেই কর্মের মধ্যে পাপ হোক, ভুল হোক, ঋণ হোক, সেগুলো আমরা শেষ করে দিয়ে আমরা আমাদের আধ্যাত্মবাদের যে জার্নিটা সেটাকে কমপ্লিট করব, এবং আমাদের পরমাত্মার সঙ্গে আমরা মিশে যাব। এটাই হচ্ছে আমাদের এ জন্মের বা প্রত্যেকটা জন্মের হচ্ছে আহ, উদ্দেশ্য, লক্ষ্য। কিন্তু আমরা জন্মগ্রহণ করার পরে সেই যে আসল লক্ষ্য, সেখান থেকে আমরা পথভ্রষ্ট হয়ে যাই, এবং এই জগতের যা কিছু মায়া, আমরা তাতেই আবদ্ধ হয়ে গিয়ে আমরা সেই গোল 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 ঘুরপাক খেতে থাকি। এই শরীরটাকে আমরা আমি ভেবে ফেলি, এবং সেই আমিত্বের জন্য, আমাদের এই নাম ধাম, এই যে পরিচয়ের জন্য আমরা কি করি, আসল যে আমিত্ব, অর্থাৎ আমাদের এই ভিতরের যে আমিটা, সেই আমিটাকে কিন্তু আমরা ভুলে যাই। আর ভুলে গিয়ে কি করি, এই মায়ার জগতে আমরা ঘুরতে থাকি। তো আমরা এই যে বারো বারো ভাব বা দ্বাদশ ভাব, এই দ্বাদশ ভাবটাকে কি বলি, দ্বাদশ ভাবটা হচ্ছে মোক্ষের ভাব, মুক্তির ভাব। অর্থাৎ এই এই ভাব থেকেই আমাদের জন্য মোক্ষের দুয়ারটা খুলে যাবে। তো এই মোক্ষের দুয়ার খুলতে গেলে আমাদের কি করতে হবে, না ইহ জগতের যা কিছু বন্ধন আছে, সেই বন্ধনগুলোকে আমাদেরকে কাটিয়ে দিতে হবে, কাটিয়ে ফেলতে হবে। সেই বন্ধন কাটানোটা কিভাবে সম্ভব? তো এই বারো বারো ভাব বা দ্বাদশ ভাবে তার কিন্তু তোমার চাবিটা লুকানো। বা প্রত্যেকটা মানুষের জীবনেই আহ, এই যে মাধ্যম বা এই যে পথ, যে কিভাবে সে হচ্ছে ইহজাগতিক দুঃখ যন্ত্রণা পেতে পেতে তার এই সমস্ত মোহ কেটে সে হচ্ছে ঈশ্বরের দিকে ধাবিত হবে। দেখো, আমরা প্রত্যেকেই জানি, তোমরা সবাই নিজস্ব জীবন দিয়ে দেখবে, বিচার করবে, যখন আমাদের ব্যক্তিগত জীবনে জাগতিক সুখের মধ্যেকার যে জীবন, সেই জীবনে যখন আমাদের খুব যন্ত্রণা হয়, খুব দুঃখ হয়, খুব কষ্ট হয়, তখন আমরা কোথায় চলে যাই? মননে হোক বা সশরীরে হোক, তখন আমরা ভগবানের আশ্রয় নিই। অর্থাৎ ধরো আমার ব্রেকআপ হয়ে গেছে, আমার একটা 7 বছরের প্রেম ছিল, সেটা ভেঙে ভেঙে গেছে। এখন আমার কাছে সেটা ব্রেকআপ মানে প্রেম হোক বা বিয়ে হোক বা সংসার হোক, যাই ছিল, এখন আমার কাছে প্রত্যেকটা দিন মনে হচ্ছে ভগবান আমার না, মানে যদি কারোর হয়, তো তাহলে প্রত্যেকটা মানুষের হচ্ছে সেই মুহূর্তে মনে হয় যে আহ, আজকের দিন আর বাঁচতে পারবো না, আজকের দিনটাই শেষ, মানে প্রত্যেকটা নিঃশ্বাসটা নেওয়া মনে হয়ে যাচ্ছে কষ্ট, এই জীবনটা বেঁচে থাকার আর কোনো অর্থ নেই। তখন আমরা কি করি, তখন আমরা গিয়ে ঈশ্বরের শরণাপন্ন হই। দুটো কারণে হই, প্রার্থনায় হই যে ঈশ্বর তাকে আমার কাছে ফিরিয়ে দাও, আর না হলে যখন আমরা বুঝে যাই যে দুঃখ যন্ত্রণা পেতে পেতে যে এই জগতের সব কিছু মিথ্যে, আমি আমিটুকুও, মানে আমার যে পরিচয়, যে এই আমি সোনালী শাস্ত্রী, তুমি দীপিকা ব্যানার্জি, তুমি মৌমিতা ঘোষ, এই যে আমাদের পরিচয়, এই পরিচয়টাও মিথ্যে। কারণ আমি আজকে যদি শেষ নিঃশ্বাস ত্যাগ করি, তো এটাও আমরা, আমাদের আর এক মুহূর্তে আমরা হয়ে যাব লাশ। তো সমস্ত কিছু মিথ্যে। এই মিথ্যেটা আমাদের তখনই মনে হয় যে দুঃখ যন্ত্রণা যখন পেয়ে আমরা এই, যখন আমরা দুঃখ যন্ত্রণা পাই, তখন কি হয়, আমাদের মোহমুক্তি তো ঘটে যায়, মানে মুহূর্তের মধ্যে কি হয়, মোহটা কেটে যায়। এবং মোহটা কেটে গেলে কিন্তু আমরা সত্যতার মুখোমুখি দাঁড়াতে পারি। তখন আমরা ঈশ্বরের শরণাপন্ন হই, তখন আমরা মোক্ষের দিকে এগোতে থাকি, এক ধাপ দু ধাপ, কিন্তু আবার আমাদেরকে মায়া কি করে বেঁধে ফেলে। তো এই যে জার্নিটা, এই জার্নিটাই আমরা হচ্ছে 12তম হাউস থেকে শুরু করি। এবার এই দ্বাদশ ভাব থেকে আমরা আর কি কি বিচার করি? দ্বাদশ ভাব থেকে প্রথমেই আমাদের মাথায় আসে সেটা হচ্ছে ব্যয় ভাব। তারপরে কি বিদেশ ভাব, তারপরে কি একাকিত্ব, তারপরে কি শয্যাসুখ, তারপরে কি মোক্ষ বা মুক্তি। তো এই প্রত্যেকটা বিচার আমরা এখান থেকে করি। এবং দ্বাদশ ভাব যদি কারোর খারাপ হয়, মানে দ্বাদশ ভাব কোনো রকম ভাবে পীড়িত হয়, দ্বাদশ ভাব যদি দুরকম ভাবে মানুষের মানে মোক্ষ বা মুক্তির দিকে জার্নি হতে পারে। এক, যদি দ্বাদশ ভাব খুব শুভ হয়, আর যদি দ্বাদশ ভাব কোনো রকম ভাবে নেগেটিভ হয়ে যায়। নেগেটিভ কিরকম ভাবে, আমি একটা ছোট এক্সাম্পল দিয়ে তারপরে তোমাদের ডিটেলিংয়ে যাব। ধরো শয্যা সুখ,
শয্যা সুখটা আমরা কোথা থেকে দেখি? দ্বাদশ ভাব থেকে। নিদ্রা, সুন্দর নিদ্রা, এটাও দেখি। শয্যা বলতে দুটো শয্যাই আমরা দেখবো, মানে বিছানা, অর্থাৎ পরিপাটি সুন্দর নরম মনোরম বিছানা যেখানে সুন্দর ঘুমিয়ে পড়া যায়, এই সুখটাও দেখবো। আর কি? বিবাহিত জীবনের পরবর্তী যে শয্যা সুখ। তো ধরো আহ, একটা মানুষের, আহ, সাধারণ মানুষদের আর কি, এই যে শয্যা সুখ, বিবাহিত জীবনের পরবর্তী যে শয্যা সুখ, তার প্রতি কিন্তু একটা অদম্য মোহ কাজ করে। এবং এই মোহটা কিন্তু একটা বয়স পর্যন্ত, মানুষের বিভিন্ন রকম এই মোহর জন্য তাদেরকে অনেক রকম জার্নি বলবো, মানে ভোগ করতেও হয়, কারো পজিটিভ কারো নেগেটিভ। তো ধরো কারোর যদি এই 12th হাউসটা খারাপ হয়ে যায়, এবং খারাপ হয়ে যাওয়ার পরে সেটা কি হলো, যে আমি বুঝতে পারলাম যে এই মানুষটার জীবনে সহ্য সুখটা হবে না। তো একটা মানুষ বিবাহ করেছে এবং বিবাহের পরবর্তী আহ, শর্ত হচ্ছে সন্তান উৎপাদন, এবং সেই সন্তান উৎপাদনের জন্যই শয্যা সুখের আয়োজন। তো সেইটা যখন তার হলো না, সেকেন্ড এই এটা, তোমার শয্যা সুখ ব্যাহত হওয়া মানেই সন্তান উৎপন্ন হওয়া নয়, এটা কিন্তু আবার নয়। তো সেইখান থেকে তার যে অতৃপ্তি তৈরি হলো, দেখবে যত মানুষ, সাংসারিক মানুষ, মানে ধীরে ধীরে যারা আর কি আধ্যাত্মিকতার দিকে এগিয়েছে, যারা প্রথম থেকে ছিল তাদের ব্যাখ্যা আলাদা, তাদের প্রত্যেকেরই দেখবে ভিতরে একটা মানে গুপ্ত যন্ত্রণা বা গুপ্ত পেইন রয়েছে। সেই পেইনটার থেকেই কিন্তু মানুষের ওই আধ্যাত্মবাদের জন্ম। তো যারা হচ্ছে, যাদের জীবনে এরকম দেখতে পাওয়া যায় যে শয্যাসুখ ব্যাহত, তারাও কিন্তু ধীরে ধীরে তাদের ভিতরকার যে ইমোশনটা থাকে, বা যে হরমোনাল, যদি আমরা বিজ্ঞানের ভাষায় বলি, হরমোনাল যে চেঞ্জেসগুলো হয়, সেটাও কিন্তু ধীরে ধীরে গিয়ে তার মানুষটা আস্তে আস্তে ওটা আর কি তাদের সাবকনসিয়াস মাইন্ড নিয়ে নেয়। যদি তারা সাবস্টিটিউট লাইফে না খোঁজে, যে এই জিনিসটা আমার হওয়ার নয়, এই জিনিসটা আমি পাবো না, তো এইটা নিয়ে আর দুঃখ যন্ত্রণা করে বা হাউতাশ না করে, ওই করব না, এটা তার সাবকনসিয়াস মাইন্ড নিয়ে নেয় যে আমি তো এটা আর পাবোই না, তো এটা নিয়ে আমি আর ভাববো না। তো তখন ইমোশনটা কিন্তু ডাইভার্টেড হয়ে গিয়ে আধ্যাত্মবাদের দিকে এগোয়। এটা হরমোনাল ভাবে ভাবেও যেরকম এগোয়, আমাদের আহ, এই জ্যোতিষ ভিত্তিক আলোচনাতেও সেই একই রকম ভাবে এগোয়। এবার কিভাবে সেই কাজগুলো করে? ধরো 12 দ্বাদশ ভাব, এটা তো আমরা একটা আহ দুস্থানের মধ্যেই ধরি, 6 আর 12 ত্রিক ভাব। তো এই দুস্থান প্রথমে আমরা একটু আলোচনা করে নিই তাহলে। যদি আহ দ্বাদশ ভাবের সঙ্গে এই যে ত্রিক ভাবগুলো, অর্থাৎ 6-8 এবং 12, 12 12 তো 12টাকে আমরা নিয়ে নিলাম, তাহলে 6 এবং 8 যদি কানেকশন হয়, তাহলে কিরকম ফল হতে পারে? অর্থাৎ ধরো দ্বাদশপতি, যে কোনো চার্টের যে লগ্নই হোক না কেন, তার দ্বাদশপতি গিয়ে 6th হাউসে বসে আছে, তাহলে সেই ফলটা কিরকম ফল হবে? আমরা এখান থেকে দুটো বিচার করব। দেখো, আজকের আমাদের ক্লাস এই দ্বাদশ ভাব নিয়ে, এবং আমি প্রত্যেকটা ক্লাসই তোমাদের চেষ্টা করেছি যে শুধুমাত্র ক্লায়েন্টের জন্য না, যাতে কিনা এর মধ্যে দিয়ে আমরা আমাদের কর্মটাকে খুঁজে বার করতে পারি। যে এই কম্বিনেশন থাকলে, ঈশ্বর তো, আমরা তো জ্যোতিযুক্ত অর্থাৎ ঈশ্বরের জ্যোতিটাকে খুঁজে বার করাই আমাদের কাজ, যে কেবলমাত্র রেমিডি নয়, মানুষটা যেন তার পথটা খুঁজে পায়। তো তাহলে এই যে কম্বিনেশন, প্রত্যেকটা কম্বিনেশন আমাদেরকে, আহ, আমরা যে চার্টে নিয়ে এসেছি তার ফলে আমাদের কি হয়? দুটো কাজ হয়, দুটো বিষয় হয়। এক হচ্ছে তার জন্য একটা ভৌতিক, মানে জাগতিক একটা দুঃখ যন্ত্রণা বা আনন্দ আমরা পেয়ে থাকি, হয় দুঃখ যন্ত্রণা পাই বা আনন্দ, আনন্দ খুশি পাই, সেটা যেমন পাই। তার সঙ্গে সঙ্গে কিন্তু ওই কম্বিনেশনকে আমাদের এটা দেখায় যে এই কম্বিনেশন থাকলে মানুষ হিসাবে আমার কোন আহ, পথটা অবলম্বন করা উচিত, বা কোন কর্মটা আমার করা উচিত। তাহলে এই যে দ্বাদশ ভাব আমরা মোক্ষর ভাব ধরলাম, মুক্তির ভাব ধরলাম, অর্থাৎ আমরা জন্মগ্রহণ করার পরে এই দ্বাদশ ভাবের মাধ্যমে আমাদের মুক্তির দিকে এগিয়ে যাব, সেই উত্তরটা কিন্তু আমাদের চার্টে দিয়ে রেখেছে দ্বাদশ ভাব, যে ঠিক তুমি কোন কর্ম করলে তুমি তোমার মুক্তির দিকে এগিয়ে যেতে পারো। এই যে জাগতিক যে বাসনা কামনা, তা তো আমাদেরকে একদম সেই অষ্টপাশের মতন, অষ্টনাগের মতন, আর এবং অক্টোপাসের মতন আমাদেরকে বেশ বেঁধে রেখে দিয়েছে। তো এখান থেকে তো পথ খুঁজে পাওয়া খুবই, মানে খুবই দুরূহ। আমি আজকে চাইলেও প্রতিদিনই ভাববো যে আমি আজকে আজকে সারাটা দিন, ধরো এই যে সরস্বতী পুজো আসছে, তোমরা প্রত্যেকে জ্যোতিষ, তো তোমাদের আহ, ভীষণ একটা আরাধনার বিষয় রয়েছে সরস্বতী পুজোর দিন। কিন্তু দেখো মাথার মধ্যে সেই চিন্তা ভাবনাটা কিন্তু সেই লেভেলের তোমরা এখনো পৌঁছতে পারলে না।
আমি জানি না কজন পৌঁছেছো। চিন্তা ভাবনা ওই রয়ে গেছে, সকালবেলায় উঠবো, বাচ্চাকে রেডি করাবো, ওকে স্কুলে পাঠাতে হবে, বাড়িতে পুজো হলে পরে পুজোর আয়োজন, হলুদ মাখানো, অঞ্জলি, হলুদ শাড়ি, এবং তারপরে খিচুড়ি প্রসাদ। এই যে আহ, আহ, সাধারণ গল্প, আমরা কিন্তু সেখানেই এখনো পর্যন্ত আষ্টেপৃষ্টে রয়ে গেলাম। কিন্তু আমরা যে এই যে এতগুলো মানুষ জ্যোতিষী হয়েছি, এবং আমরা যে সেই সরস্বতীর আরাধনা করব ব্যক্তিগতভাবে, আমাদের যে জপ তপের কথা করার কথা রয়েছে, আমরা যে সেদিন নিজে সরস্বতী মায়ের জন্য কিছু করব, আমাদের উৎসর্গ করব মায়ের প্রতি, তার জন্য আমরা কি প্ল্যান করেছি? হয়তো করিনি। যারা করেছো তারা অতি উত্তম, যে আমি এদিন 16 মালা জপ জপ করব, বা আমি এদিন সারাদিন মা সরস্বতীর একটা কোনো স্পেশাল ব্রত করব। এইরকম কিন্তু আমরা কিছুই সেই রকমভাবে করে উঠতে পারছি না, কিন্তু করা উচিত। তো সেই পথটা কিন্তু, যেটা আমরা আলোচনা করছিলাম, যে আমাদের মুক্তির পথ কিভাবে আমরা আমাদের পারপাস অফ লাইফ কি, পারপাস অফ লাইফ তো সেই ঘুরে ফিরে আমাদেরকে ফিরে যেতে হবে। ফিরে যেতে হবে এই নশ্বর দেহটাকে ছেড়ে, আমাদেরকে লীন হতে হবে সেই পরমাত্মায়। কিন্তু ওটা তো অত সহজ না, আমি চাইলেই পরমাত্মায় লীন হতে পারবো না। যতক্ষণ কার্মিক রিলেশনশিপগুলো রয়েছে, আমাকে আবার ঘুরে ঘুরে আসতে হবে। তো আমাকে তো খুঁজে পেতে হবে যে আমার কোনটা সেই রাস্তা যেখান থেকে আমি ঈশ্বরের দিকে ধাবিত হতে পারি। সেইটা আমাদেরকে এই 12 নম্বর ঘর খুঁজে দেবে। তো 6 হাউসের সঙ্গে, মানে 6 ভাবে যদি 12th লর্ড এসে বসে, তার ভৌতিক ব্যাখ্যা, প্রেডিকশন কি হতে পারে? কে বলবে? মানে সাধারণ প্রেডিকশন, একজন মানুষ এসে তাকে সাধারণভাবে কি বলবো? একটা দুটো বলো কেউ। কি ম্যাডাম, আর একবার কোশ্চেনটা করুন। দ্বাদশ ভাব, সরি, দ্বাদশ লর্ড 6th-এ বসেছে, তো সাধারণ প্রেডিকশন কি হতে পারে? সাধারণ প্রেডিকশন হচ্ছে যদি মুখ সোহাতে শত্রু দিকে নিজেকে গলায় মানে জড়িয়ে ধরতে, মানে তার দিকের সঙ্গে বন্ধুত্ব সুলভ আচরণ করতে হবে। হুম। 2 নম্বর জিনিস হচ্ছে রোগকে ভয় করা চলো, মানে রোগ যেটা হচ্ছে সেটাকে মেনে নিতে হবে এবং ভোগ করতে হবে। হুম। এবং যেটা হচ্ছে ঋণ, ঋণ কারো কাছ থেকে মানে নেওয়া যাবেই না। আর হচ্ছে ঋণ যদিও নেয় সেটাকে মানে সমস্তভাবে পূরণ করাটা তার মেন উদ্দেশ্য। না, এটা তো আপনি আধ্যাত্মিক আলোচনায় চলে গেলেন। ভৌতিক সাধারণ, আপনার কাছে ক্লায়েন্ট এসে, তাকে আপনি বলবেন এগুলো কি ম্যাম, এই করবে? ক্ষেত্রে এই ক্ষেত্রে শত্রুতার নাশ ঘটবে, রোগের নাশ ঘটবে। ঋণ যদি কারো নেওয়া থাকে, মানে নিয়ে থাকে, হুম। তবে সেই ঋণটারও আস্তে আস্তে মানে ব্যয় হবে, মানে ঋণ থেকে সে মুক্তি পাবে। আচ্ছা, আর দেখো, প্রথমে হচ্ছে আমরা 6 থেকে কি বিচার করি? প্রথম, রোগ, ঋণ, শত্রুতা। অগ্রিম কেন নেগেটিভে চলে যাও, একটু পজিটিভে থাকো না। হ্যাঁ, একদম। সেবা সেবা ম্যাম, সেবা। সেবা তো একটা মহান, তুমি সবাইকে তো দিয়ে সেবা করাতে পারবে না। এবার আছে আর সিক্স ভাব হচ্ছে ম্যাডাম পুরনো হচ্ছে থাকে পুরো আগের জন্মের যে ম্যাম, দুষ্কর্মের। চাকরি। হ্যাঁ, চাকরি। চাকরিটাও আছে। জন্মগ্রহণের পরে, শোনো না, এখন আমাদের সকলের, মানে নারী পুরুষ, একটু শিশুর থেকে মোটামুটি যুবক যুবতী, সবারই না একটাই বড় চিন্তা, সেটা হচ্ছে মানি। আর তেমন কিছু কিছু নেই, আমাদের প্রত্যেককে অপশন দেওয়া হোক, লাইফ থেকে সব ছেড়ে দেবো, মানে ওই ওই রকম কিছুটা, আমার সন্তান সন্তান ওরকম ইমোশনাল কিছু ব্যাপার না। তোমাকে বলা হবে লাইফ থেকে সব ছেড়ে দিচ্ছি, শুধু একটা জিনিসই দেওয়া হবে, তোমার অর্থের অভাব হবে না, বলো নেবে? হ্যাঁ, আমি তো নেবো, চাপ নেই। এত দুঃখ যন্ত্রণা বাবা নেওয়া যায় না। সবার উপরে মানি সত্য, তাহার উপরে নাই, এটা বোঝো। একদম ভগবানের সেবা করতে গেলেও, আমি যদি ভাবি যে এই সরস্বতী পুজো আসছে, একটা মা সরস্বতীর ছোট্ট একটা এইটুকুনি একটা মূর্তি কিনবো, আর তার সামনে একটুকুনি কুল, আর একটুকুনি 5টা ফল, 5টা মিষ্টি, আর খই দিয়ে একটু পুজো দেবো, তাতেও সে মানেই লাগবে। আমার ভক্তি আনাতে পারবে না এগুলো, পারবে? অন্তত কলিযুগে তো পারবে না যে আমি টপ করে বললাম মা সরস্বতী তুমি প্রকট হও, উইথ 5 ফুল 5 ফল। আসবে না তো, মানি রাখবে, তাই না? তো এই মানি, সমস্ত প্রেডিকশন, যেখান দিয়ে যত প্রেডিকশনের প্রশ্নই আসুক না কেন, সেখান থেকে খুঁজে বের করার চেষ্টা করবে যে এই যে ক্লায়েন্টটা আমার সামনে এসছে, এই ভাব থেকে, প্রত্যেকটা ভাব তোমরা পড়েছো, এই ভাব থেকে এই মানুষটার প্রশ্ন কি হতে পারে। একে ত্যাগ ফ্যাগ শেখালে বলবে মা, মা শারদা, আমি এখানে আসিনি দীক্ষা নিতে, মা আমি এসেছি আমার সমস্যার সমাধান করতে, তাই কি না? তোমরা নিজেরা পথ খোঁজো, অন্যকে তোমাদের আধ্যাত্মিক জ্ঞান দেওয়ার দরকার নেই, কেউ আসবে না তোমার কাছে তাহলে আর। কিন্তু তার প্রত্যেকটা ভাব থেকে সে কি সমস্যা নিয়ে আসতে পারে, তাহলে 6 নম্বর ভাব থেকে তোমার কাছে কি সমস্যা নিয়ে আসবে বলো? চাকরি, জব। চাকরি মানে তোমার গভর্নমেন্ট সার্ভিস হতে এমন হতে হবে এমন নয়, সেটা হচ্ছে তার যে কোনো চাকরি।
সে অন্যের আন্ডারে কাজ করে, সেই সমস্যা নিয়ে আসবে। তাহলে 12 যদি 6-এর সঙ্গে কানেক্ট করে, প্রথম ভৌতিক প্রেডিকশন মানে সাধারণ প্রেডিকশন এটাই হবে যে এই মানুষটার কিন্তু বারংবার কাজের পরিবর্তন হবে। যদি না সে, এবার কি দেখো, ভালোভাবে বুঝবে, প্রেডিকশন মানে হচ্ছে দুটো ভাবের মেলবন্ধন। হুম, সবসময় মনে রাখবে, প্রেডিকশন মানে হচ্ছে দুটো ভাবের মেলবন্ধন। দুটো ভাব দুটো গ্রহ দিয়েও হতে পারে, গ্রহ যখন এক কানেকশনে কানেক্ট করছে তো ওই গ্রহ কোনো না কোনো রকম ভাবকেই নির্দেশ করছে। তাহলে 12 ভাবের সঙ্গে 6 ভাবের কানেকশন হচ্ছে। 12 ভাবের লর্ড মানে 12 ভাবের মালিক। 12 ভাবের মালিক তো টাটা বিড়লার যে মালিক, তার মধ্যে তো টাটা বিড়লার গুণই থাকবে, তাই না? ওই ক্রিকেট নিয়ে যারা এখন খেলা করছে, তার মানে ওই ক্রিকেট নিয়ে যারা সমস্ত ব্যবসা করছে, প্রীতি জিন্টা, শাহরুখ খান, হ্যানা ত্যানা, তারা যখন ওই ইন্ডাস্ট্রির মালিক হচ্ছে, তাদের মধ্যে ওই গুণগুলো থাকবে। তো সেই 12 ভাবের মালিক, তো তার মধ্যে 12 ভাবের সমস্ত গুণ নিয়ে গিয়ে সে কি করছে, 6 ফেলে দিচ্ছে। তাহলে 12-র সঙ্গে আমি 6-এর মধ্যে আমি সেই 12-র গুণগুলো পাবো। তাহলে 6-কে বলেছে, 6-এর মধ্যে গিয়ে 12 বলছে আই এম হেয়ার। তাহলে কি করব, প্রথমেই দেখতে হবে যে এই যে ব্যয় ভাবের সঙ্গে জুড়ে গেল, লসের ভাবে জুড়ে গেল, হসপিটালিটির ভাবে জুড়ে গেল। তো সেইখানে প্রথম প্রেডিকশনই হচ্ছে এই মানুষটার বারংবার কাজের পরিবর্তন হবে বা কাজ চলে যাওয়া। ব্যয় মানে কি, যখন কাজ থাকবে না ওইটাই তো কাজের ব্যয়, চলে যাওয়া, এইগুলো হবে। তাহলে এইখান থেকে সে কি করতে পারে, কাজ থেকে তখনই এটা স্টেবল হতে পারে যদি, এইবার আমরা হচ্ছে দুজনের মধ্যে যোগসূত্রটা করব। তাহলে আমরা কি কি জানি, যে 12 মানে হচ্ছে ইনভেস্টমেন্ট, 12 মানে হচ্ছে বিদেশ, 12 মানে হচ্ছে বিদেশি সংস্থা, এইগুলো 12 মানে হচ্ছে হসপিটাল, আমরা জানি। তাহলে তারপরের প্রেডিকশনটা আমরা কি করব, যে যদি তুমি বিদেশি সংস্থায় চাকরি করো, বিদেশে গিয়ে চাকরি করো, কিংবা কোনো রকম ভাবে হসপিটালে জব করো, আবার এবার এক্ষুনি দীপিকা বলবে ম্যাম জেলে গিয়ে কোনো রকম চাকরি করো, তাহলে তোমার চাকরিটা যাবে না, বা এইখান থেকে তুমি আর্ন করতে পারবে। এটা হচ্ছে তোমার সাধারণ প্রেডিকশন। এটা ক্লিয়ার? ঋণ নিয়েও কাজ করতে পারো, যারা ঋণ নিয়ে কাজ করে, যেহেতু 6 ঋণ হলো তো। এবার এইটা, আরে এটা হু হা তো বলে, কেউ তো কিছু হ্যাঁ বলছে না। ম্যাম, হ্যাঁ হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম, লিখছিলাম ওই জন্য। ম্যাম ওই লোনের 11 আর কাজগুলো 12 ম্যাডাম, যাদের এক হবে, হ্যাঁ, 11 আর বন্ধন জাতীয় 12 লোনের লর্ড কাজ। যাদের এক হবে। আরে আমি হ্যাঁ 12 ভাবে 6 ভাব করছি, আগে এখানে থাকো, 11 যখন আসবে 11 বলবো। না, 11 আর 12 যাদের একই, ও মানে তো তাহলে একটাই গ্রহ। 11th এর গুণও পাবে, 12th এর গুণও পাবে। 11টা তোমরা আগের দিন পড়েছো, আজকে 12টা হুম, জেনে নাও, দুটো কম্বাইন করে দেবে, তাহলেই হয়ে যাবে। হুম। আর লগ্ন আর 12 যার একই। সেম সেম, দুটো ভাবের সঙ্গে কানেকশন হবে। আজকে আমরা 12 পড়বো, 12টা আগে ভালো করে বোঝো। তোমরা তো লগ্ন পড়েছো, লগ্নের কম্বিনেশনটাও এর মধ্যে আসবে, বা তখন দুটোর মধ্যে তোমরা পাঞ্চ করবে। এবার বর্তমান মানুষটা যে সমস্যা নিয়ে এসছে, তোমরা সেই সমস্যায় থাকবে। ওই একটা ভাব 7-এর আছে, একটা ভাব 8-এর আছে, সে 7-এর সমস্যা নিয়ে আসেনি, সে 8-এর সমস্যা নিয়ে এসছে, তাহলে তোমরা 8টাকে দেখো, ঠিক আছে? ওই 7-8 দুটো করে দেখতে যাবে না। এবার যদি নিজের চার্ট করো, যে আমার চার্টে আমি এটা দুটো ভাব করছে, তখন তখন হচ্ছে দুটো ভাবের যা যা কারকত্ব আছে, সেই দুটো কারকত্বই ওই যে ভাবের, মানে ধরো 7-এর এবং 8-এর লর্ড একজন গ্রহ হয়েছে, তাহলে 7 এবং 8-এর লর্ড সে চলে গেছে 6-এ। তাহলে এই 6-এর সঙ্গে 7 এবং 8-এর যা যা প্যারালালে আসে সেইগুলো চলে আসবে। তো এবার ভৌতিক আমরা সাধারণ প্রেডিকশন 12-এর সঙ্গে 6-এর ওটা পেলাম। এবার আধ্যাত্মবাদের প্রেডিকশন কি হবে, এখান থেকে সে কিভাবে মুক্তি, মানে এবার 12 নম্বর ভাব বলছে, ওটা তো গেল, 12 নম্বর ভাবে বিদেশ পেলাম, 12 নম্বর ভাবে হসপিটাল পেলাম, তার সঙ্গে 6-কে জুড়ে দিয়েছি। এবার আধ্যাত্মবাদের যদি প্রেডিকশন হয়, সেটা কিভাবে হবে, এই মানুষটা কিভাবে মুক্তি পেতে পারে। তাহলে এই মানুষটা, দেখো তোমরা জানো যে যখনই 6, 8, 12 এই তিনটে ঘরের মালিক যদি একে অন্যের ঘরে গিয়ে বসে, অর্থাৎ 6-এর মালিক 8-এর ঘরে, 8-এর মালিক 12-র ঘরে, তাহলে এটাকে রাজযোগ বলা হয়। যদিও আরও কিছু সূত্রের সঙ্গে আছে, সাধারণ সূত্র হিসেবে যদি 6-এর মালিক গিয়ে 8-এ বসে, 8-এর মালিক 12-তে বসে, তাহলে এটাকে বলা হয় রাজযোগ বা বিপরীত রাজযোগ। তো এই বিপরীত রাজযোগ মানে কি, আমার বাড়ি হয়ে যাবে, গাড়ি হয়ে যাবে, আমি ইলাহি কাণ্ড কারখানা হয়ে যাবে, এরকম কিন্তু প্রিডিকশন ব্যাপারটা নয়। ব্যাপারটা হচ্ছে, রাজযোগ কথার অর্থ আমার যে আমিত্ব, আমার ভিতরে আমিত্ব বলতে অহম না কিন্তু, আমার আত্মার যে অস্তিত্ব, তার উপরে রাজ করা, সেটাই হচ্ছে প্রকৃত রাজযোগ। রাজযোগ মানে হচ্ছে রাজার মতন বাড়ি হবে, গাড়ি হবে, সেটা নয়। ওইটা করতে আমরা পৃথিবীতে আসি না, ওটা হচ্ছে এই এই জাগতিক জগতের বন্ধন। আসল রাজযোগ অর্থাৎ আমার যে ভেতরে অন্তরাত্মা আছে, তার উপর রাজ করা। সেই রাজটা আমরা কেন করতে পারি না বলো? সেই রাজটা আমরা করতে পারি না কারণ জন্মের পরেই আমরা মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে যাই ওই ষড়রিপু দ্বারা।
এবং সেই ষড়রিপুটা কিন্তু রিলেট করছে 6th হাউস, তাই না? তো 6th হাউস থেকে কিন্তু ষড়রিপুটাকে দেখা হয়, এবং যদি এই 12 আর 6-এর কানেকশন তৈরি হয়ে যায়, 12 হচ্ছে আমাদের মোক্ষের পথ, এবং সেইটা কিভাবে খুলবে, 6-এর দ্বারা খুলবে। তাহলে আমাদের 6-এর কোন জিনিসগুলোকে কি করতে হবে, যে 6-এর যে ষড়রিপু আছে, অর্থাৎ কাম, ক্রোধ, মোহ, মদ, মাৎসর্য, লোভ, এই যে যতগুলো জিনিস আছে সেইগুলোর উপর কায়েম পেতে হবে। যদি আমি সেইগুলোর উপর কায়েম পেতে পারি, দেখো মোক্ষ তো বা গোপালের হাতের লাড্ডু না, যে দিলেই মোক্ষ পেয়ে যাব। এটা তো একটা মানে জন্ম 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 জন্মান্তরের পরপর ধাপের ব্যাপার। একটু একটু করে প্রত্যেকটা জন্মে আমরা এগোতে পারি। এই যে আমরা এই জন্মটায় জ্যোতিষ শিখছি, আমরা কত জন্মের পুণ্যের ফলে হয়তো এই জন্মটাকে আমরা একজন দৈবজ্ঞ হওয়ার প্রচেষ্টা করছি, হতে পারিনি এখনো, চেষ্টা করছি। তো সেই রকম ভাবে, তো যদি ষড়রিপুর উপর আমরা কায়েম রাখতে পারি, তবে আমাদের ভিতরের যে আমিত্ব, অর্থাৎ অন্তরাত্মার যে আমিত্বটা আছে, সেইটার উপর আমরা রাজ করতে পারবো, এবং আমাদের মোক্ষের পথটা খুলে যাবে। তাহলে এখানটায় এই ষড়রিপুকে কায়েম করা, এবার কায়েম করাটা তো সোজা কথা নয়, তবে চেষ্টা করতে হবে নিয়ন্ত্রণ করা। এবং এই নিয়ন্ত্রণ করা তোমাদের আমি সবসময় বলি, উম, আমি নিজেও প্রত্যেক দিন প্রচেষ্টা করি, সেটা হচ্ছে ষড়রিপুকে মানে নিয়ন্ত্রণ করা। এই যে আমরা কলিযুগে জন্মগ্রহণ করেছি, এখানে ষড়রিপু পরিত্যাগ করা, এ তো একমাত্র যদি দেবতাও এসে জন্মগ্রহণ করে, সেও ষড়রিপু দ্বারা আবদ্ধ হয়ে যাবে, এমন অবস্থা কলির। সেটা তো সম্ভব না। কিন্তু নিয়ন্ত্রণ, একটু সংবরণ করা, যতটুকু আমরা যদি দ্বাদশ ভাবটাকে অ্যাক্টিভ করে রাখতে পারি আমাদের লাইফে, তো আমাদের জাগতিক অনেক দুঃখ যন্ত্রণা, এবার দ্বাদশ ভাব অ্যাক্টিভ করতে বললে আবার ভেবো না যে ম্যাম তাহলে তো কারাগার অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, ম্যাম তাহলে তো হসপিটাল অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, না, ওরকম নয়। তোমরা যদি এই আধ্যাত্মবাদটাকে মানে আর কি ভেতরে করে রাখতে পারো, জাগৃত করে রাখতে পারো, তাহলে কিন্তু এই এই যে মোহমায়া থেকে যে যন্ত্রণা, সেইগুলো সহ্য মানে অ্যাভয়েড তো করা যাবে না, আসবে আমাদের জীবনে, কিন্তু সেটা সহ্য করার একটা ক্ষমতা তৈরি হবে, যেটা আমাদের এই যারা আমরা আহ, এই এই শাস্ত্রটা পড়ছি, তারা তো একটু স্পেশাল অন্যদের তুলনা, তাই আমরা এখানে আসতে পেরেছি। এবং এত দুঃখ যন্ত্রণা, যে কটা মানুষ আছে এখানে, তাদের প্রত্যেকের জীবনেই একটা গোপন দুঃখের পার্ট আছে, তাই তোমরা এখানে। সেই দুঃখটাই তোমাদের প্রেরণ করেছে এই পর্যন্ত আসতে, এবং সেই দুঃখটাই তোমাদেরকে কিন্তু আহ নিয়ে চলে যাবে সেই মোক্ষের পথে, মোক্ষের দিকে ধাবিত হবে। তো এটা গেল। আচ্ছা, এই যে 12 ভাব যখন 6th থাকে, এইভাবে আরেকটা খুব সুন্দর গুণ হচ্ছে, বা বৈশিষ্ট্য বলবো, সেটা হচ্ছে, আমাদের কটা অব্দি ক্লাস গো? 11টা পর্যন্ত তো? আচ্ছা, ঠিক আছে। সেটা হচ্ছে দেখো, যেহেতু 12 নম্বর ঘর 6th চলে আসলো, তার মানে একটা রোগের ব্যাপার রয়েছে, হসপিটাল এবং রোগ কানেক্ট হয়ে গেছে। তো একটা বৈশিষ্ট্য থাকে না মানুষের মধ্যে, যে কোনো একটা অতীত ঘটনা, সেটা হয়তো 7 মাস আগে ঘটে গেছে, 2 বছর আগে ঘটে গেছে, 5 বছর আগে ঘটে গেছে, কিন্তু সে মনের মধ্যে আঁকড়ে রেখে দেয়, সেটা ভুলতে পারে না, কখনোই সে ওইটাকে লেট গো করতে পারে না। এই যে লেট গো কথাটা, এই 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 আরেকটা, এটা তোমরা কোটেশন করে রেখে দাও, মানে এগুলো না মন্ত্রের মতন, শুধু মন্ত্র না, মানে লাইফের একদম মানে গোল্ডেন কি ওয়ার্ড। লেট গো কথাটা যদি তুমি নিজের জীবনে ইনস্টল করে নিতে পারো না, শুধু লেট গো, তাহলে না অনেক কিছুই জীবন থেকে মানে গো অ্যাওয়ে হয়ে যাবে। তো লেট গো কথাটা তো এইরকম, যে আমাকে 5 বছর আগে একটা অপমান করেছিল, আমি এখনো বুকের মধ্যে সেই যন্ত্রণাটা পুষে রেখে দিয়েছি, এবং আমি ওয়েট করছি যে একদিন না একদিন তো সেই সময় আসবেই যে আমি একে রিটার্ন দেব। এই মনোভাব যদি থাকে, তাহলে কিন্তু এই যে 6 এবং 12-র কানেকশন, আর ওই মনোভাব যদি থাকে, তাহলে কিন্তু এই মানুষগুলো কোনো না কোনো রকম ভাবে আহ, বেশ দীর্ঘসূত্র অসুস্থতায় ভোগে। এরা কিন্তু আহ, মানে যদি দেখো যে কারোর মধ্যে 6 আর 8-এর কানেকশন রয়েছে, এবং তারপরেও আর কি তার মধ্যে ওই যোগটা, যে সে পুরনো কিছু ভুলতে পারে না, আঁকড়ে রেখে দিয়েছে, এরা কিন্তু বারংবার অসুস্থ হয়। এটা গেল, এটা 6-এর গেল। এবার 8-এর কানেকশনটা নিয়ে আসি। 12 ভাবের সঙ্গে 8-এর কানেকশন। 8 আমরা জানি, 8 মানে কি? 8 হচ্ছে নিজস্ব দোষ, আমার নিজের যা কিছু দোষ, সেই দোষটা হচ্ছে 8 নম্বর ভাব।
অর্থাৎ আমি নিজের সিদ্ধান্তের জন্য বা নিজের এই ষড়রিপুর কথাই বলবো, ষড়রিপুতে আবদ্ধ হয়ে গিয়ে বলো, আমরা বারংবার, আর আমরা আগেও পড়েছি যে এইট মানে হচ্ছে অতি, অর্থাৎ যেটা অনেক বেশি। তো এই এই ষড়রিপুর অতিরিক্ততার জন্য বা অতিরিক্ত বাসনা কামনার জন্য, অতিরিক্ত রাগ হতে পারে, অতিরিক্ত অতিরিক্ত জেদ হতে পারে, এইগুলোর জন্য আমরা নিজে যে সিদ্ধান্ত নেই, সেই সিদ্ধান্তের যে পীড়া, যে যন্ত্রণা, সেটাই হচ্ছে এইট ভাব। এই এইটের সঙ্গে যদি 12 ভাবের কানেকশন তৈরি হয়, তাহলে পিন্টুবাবু কি কি প্রেডিকশন হতে পারে বলুন, কি বলবেন মানুষটাকে? ম্যাডাম আরেকবার বলুন। 12 আর 8-এর কানেকশন। 12 আর 8। 12 হচ্ছে মোক্ষ, 8 হচ্ছে আপনার হচ্ছে 8-12 কানেকশন হলে ম্যাডাম এদের মধ্যে আমি আধ্যাত্মিক একটা পাওয়ার দেখতে পাচ্ছি 8 আর 12 কানেকশন হলে। হুম। এবং সেটা ঈশ্বরবাদী, নাস্তিক, এইসব ব্যাপার। হুম। 8 হলে আপনার ইনকামও আছে, মোটামুটি ইনকাম যোগ ভালো থাকবে, ভালো রকম টাকা পয়সা আসবে, এবং সেটা আসবে মানে মানে হঠাৎ আচকা। এবং বিদেশ যদি যায়, বিদেশে যদি এখানে 8-12 সঙ্গে যদি 10-এর কম্বিনেশন যদি কোনোভাবে তৈরি হয়, বিদেশে যে ডাক্তারি একটা হতে পারে। আচ্ছা, আর কেউ কিছু বলবে? 12 বড় সাথে। সার্জনও হতে পারে ম্যাডাম। হুম। ম্যাম এখানে যদি নিজের মানে চাওয়া পাওয়া, নিজের দোষ গুণগুলোকে যদি ত্যাগ করে দেওয়া যায়, তো সে মনে হয় বেটার ফল পাবে। মানে নিজেকে ভুলে যাওয়া, লোকের জন্য নিজেকে উৎসর্গ, মানে সমাজের জন্য বা সবার জন্য নিজেকে উৎসর্গ করে দেওয়া। আচ্ছা, আর কে কি বলবে বলো? ম্যাম ম্যারিটাল কনজুগাল লাইফটা ভালো হবে না। হুম। শ্রদ্ধা সুখ, রাইট। আর বলো, অনেকে আছো, সবাই একটা একটা করে চেষ্টা করো, তোমরা কিন্তু অনেকটা পুরনো হয়ে গেছো, এখন কিন্তু বলা শিখতে হবে। বলো, তোমাদের কাছ থেকেও আমি শেখার আশা রাখি, যে নতুন নতুন তোমরা কিছু বলবে, আমি একদম হাঁ হয়ে যাবো। বলো। ম্যাম বলছি সাধনার দ্বারা মোক্ষ লাভ হতে পারে। গুড। সাধনার দ্বারা মোক্ষ লাভ হতে পারে ম্যাম। ঠিক। আবার আছে আর কেউ? একতা বাবু চুপচাপ কেন? একতা বাবু বলুন। হঠাৎ প্রাপ্ত সম্পত্তি ব্যয় হতে পারে, মানে না না পাওয়া। আচ্ছা, তারপরে দেখো, এই তোমরা কিন্তু এগুলো প্রত্যেকেই শিখছো, যে যে যেটাই বলছে ওটাই কিন্তু তোমার মাথায় নেই, ওদের কাছ থেকে তোমরা পাচ্ছো, এগুলো নোট করো আর বাকি বলার চেষ্টা করো। ম্যাম এখানে হসপিটালাইজড হওয়ার একটা চান্স থাকতে পারে। আচ্ছা। ম্যাম আর শ্বশুর বাড়ির সম্পত্তি থেকে ডিটাচ হতে পারে। পারে। ম্যাম শ্বশুর পারে বাড়ির পারে সম্পত্তি থেকে ডিটাচ হয়ে যেতে পারে কি? পারে পারে। আচ্ছা। জেলের দুঃখ পেতে পারে ম্যাম। হুম। জেল জেলে গিয়ে দুঃখ পেতে পারে, এই মানে কষ্ট দীপিকার পেতে পারে। মাথায় না, আমি এবার এটা এরপরের দিন আরেকবার যদি জেল কথাটা উচ্চারণ করে, ওকে আমি একদম ঠুকে দেবো। জেলের মধ্যে কি আছে? ও 12 হাউস আসলে জেল থেকে বেরোতে পারে না কেন? হ্যাঁ। ম্যাম কেউ জেলে ঢুকলে খুব কষ্ট পাই, তো সেই জন্য। এই জেল জেল করে প্রথম দিন থেকে আমি যতই এই শব্দটাকে ইউজ না, করি না, প্রথম দিন ও আমি হচ্ছে জেলটা তত জেল। বলছিলাম, প্রথম দিন জেলটা আমি বলেছিলাম, তারপর দীপিকা ভালোবেসে ফেলেছে। আচ্ছা, ঠিক আছে। হুম, খুব ভালো। এই তো এইরকম ভাবে প্রেডিকশন গুলো করতে হয়। এবার দেখো, 8th হাউস হচ্ছে ক্রনিক ইলনেস। 8th হাউস ওটা গুপ্ত। এবার তার সঙ্গে 12 ভাব হসপিটাল যুক্ত হয়ে গেছে। হুম। যতক্ষণ পর্যন্ত এই কম্বিনেশন আসার মানুষরা যে কোনো বিষয়ে লেট গো কথাটা না করতে পারবে, আমিত্ব যে যে ও বলল, এই আমিত্বের মধ্যে যে অতিরিক্ততা, সেটাকে যতক্ষণ পর্যন্ত বর্জন করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত, ধরো এই কম্বিনেশন আসার পরে কোনো মানুষ অসুস্থ হয়েছে এবং তার সঙ্গে কিন্তু তার মধ্যেকার যদি ওই আমিত্বর ব্যাপারটা এবং কোনো কিছু ছাড়তে না পারা, আহ, বিষয়টা এরকম, তোমার বাড়িতে আহ, যদি এটা কারোর বাস্তুতে, আমি যেটা এখন বলতে চলেছি সেটা যদি থাকে, তো ডেফিনেটলি জেনে নাও তোমার বাস্তুদোষ আছে। যদি তোমার বাড়িতে দেখতে পাওয়া যায় যে আজ থেকে 7 বছর 10 বছর আগের পুরনো একটা খেলনা, যেটা আর আমার ছেলে খেলে না, ওটা ফেলে দিলে খুব একটা আপত্তিও হয় না, এখনো গুছিয়ে রেখে দিয়েছো ঘরের কোণে, স্মৃতি। বাবা মার ফেলে রাখা জিনিসপত্র, তারা চলে গেছেন পৃথিবী ছেড়ে,
তাদের জিনিসপত্রগুলো পোটলা করে বেঁধে রেখে দিয়েছো, স্মৃতি। খাটের কোনায়, আলমারির কর্নারে, এখানে ওখানে তোমাদের পুরনো জিনিস, স্মৃতি। এই যে না ছাড়া, তোমরা জানো এই যে প্রত্যেকটা না ছাড়তে পারা জিনিস, তোমাদের মনে হচ্ছে স্মৃতি, এগুলোতে আমাদের কত আবেগ, কত ইমোশন জড়িয়ে আছে, কিন্তু এরা এরা কি পরিমাণ নেগেটিভিটি আনতে পারে তোমাদের কোনো ধারণা নেই। সংসারের সুখ ওই 4-5টা জিনিস নষ্ট করে দিতে পারে। তো এই যে অপ্রয়োজনীয় জিনিস যেগুলোকে আমরা ছাড়তে পারি না, সেইগুলো সেরকম আমাদের শরীরের জিনিসও হতে পারে। শরীরের মধ্যে অনেক কিছু বর্জ্য যদি আমরা সেগুলোকে সঠিক সময় পরিত্যাগ না করি, আর আমরা মলমূত্রটাকে সঠিক সময় পরিত্যাগ না করি, গ্যাস্ট্রিক আলসার ইত্যাদি হয়ে গিয়ে আমরা কষ্ট পাবো, আমাদের শরীর ভুগবে। তেমনি ঘরের মধ্যে অপ্রয়োজনীয় জিনিস যদি ওরকমভাবে দলাপুঞ্জ করে রেখে দিয়ে আমরা ছাড়তে না পারি, আমাদের বাস্তু ভুগবে। তেমনি আমাদের প্রত্যেকটা ভাবের মধ্যে যেটা ছেড়ে দেওয়ার কথা, সেটা যদি আমরা ছাড়তে না পারি, তাহলে আমাদের প্রত্যেকটা ভাব ভুগবে। সেই রকম ভাবে এই অষ্টম হাউস হাউস ইন্ডিকেট করছে যে, এও বলছে যেহেতু অষ্টম হচ্ছে আধ্যাত্ম, মানে গুপ্ত যা কিছু, এবং ওই তোমার 12th হাউস হচ্ছে মোক্ষের পথ। তো গোপন ভাবে তোমাকে মোক্ষের পথে এগিয়ে যেতে হবে, আর তার কারণে তোমাকে আমিত্ব ছাড়তে হবে এবং লেট গো বলতে হবে। যদি এই কম্বিনেশনে নিয়ে লেট গো বলতে না পারে, এই মানুষ কোনোদিনও সুস্থ হবে না। এই কোন ক্রনিক রোগে ভুগতেই থাকবে, এবং সেই মানে ভোগাটা মৃত্যু পর্যন্ত চলে যেতে পারে। এটা গেল 8th হাউস। এবার 9th হাউসে চলে আসি। আচ্ছা, এবার আমরা এর সঙ্গে সঙ্গে একটু খরচাটাও ধরে নেব, যেহেতু ব্যয়ের ভাব। তো আমরা আগে 6 পড়লাম আর 8 পড়লাম। 6 নম্বর ভাবের থেকে কি কি কারণে ব্যয় হতে পারে। তোমরা জানো 6 হচ্ছে রোগ, ঋণ, শত্রুতা। রোগের জন্য তোমার ব্যয় হতে পারে, অর্থাৎ এই মানুষটা যা আর্ন করবে, সেই ইনকামের একটা লাখভাগ অংশ কিন্তু তার বেরিয়ে যাবে হচ্ছে রোগের কারণে। যদি না, তার এখানে অপশন আছে রোগ, রোগ হবে কি হবে না। যদি ওই মানুষটার ডেইলি রুটিন ঠিক থাকে, 6th হাউস থেকে আমরা ডেইলি রুটিন দেখি, যদি এই মানুষটার ডেইলি রুটিন ঠিক থাকে, তাহলে কিন্তু এর মধ্যে রোগের প্রবণতা কম। যদি এই মানুষটার ডেইলি রুটিন ঠিক না থাকে, অর্থাৎ 3টের সময় ঘুমিয়ে পরের দিন 12টার সময় ওঠার টেন্ডেন্সি, তাহলে এই মানুষটার কিন্তু রোগের প্রবণতা থাকবে, আজ হোক ও কাল হোক। এ কিন্তু বড় শরীর শরীর খারাপের মানে সম্ভাবনায় পড়বে, এবং এর জন্য কিন্তু প্রচুর টাকা এর বেরোবে। ঋণ, ওই যে লোন নেওয়ার টেন্ডেন্সি থাকবে। মানে যেহেতু ওই 12 আর 6-এর কানেকশন হয়ে গেল, তো চাকরি চলে যাবে। ধরো সঠিক সময় যদি চাকরিটাকে বাঁচতে না পারে, মানে সবাইকে আমি বলে দিচ্ছি যে তুমি বিদেশি সংস্থায় চাকরি করো, আমি বললেই তো সেই বিদেশি সংস্থায় চাকরি পেয়ে যাবে না, তাই না? তার জন্য তো তাকে একটা সঠিক মানে ভাগ্যের জন্য তাকে অপেক্ষা করতে হবে, বা সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে। সে তার ততদিন পর্যন্ত একটা ধরো সাধারণ কাজ করছে, এবং তার চাকরিটা চলে গেল। যখনই সে চাকরি চলে গেল, তাহলে তাকে ঋণগ্রস্ত হতে হচ্ছে। ঋণগ্রস্ত হতে গেলে তার যে ধরো অনেক পরিমাণ তার ঋণ, মানে ধার দেনা হয়ে গেল, এই ধার দেনাটাকে মেটানোর জন্য তাকে আবার ঋণ করতে হলো। তাহলে এই ঋণের জন্য, ঋণ পরিশোধ করতে গিয়ে তাকে আবার যা আর্ন করতে হচ্ছে, সেই আর্নটাকে পুরোপুরি নষ্ট করে দিতে হচ্ছে। তো এই কারণে তার নষ্ট হতে পারে। আর শত্রুতা, তোমাকে কেউ লিটিগেশন জড়িয়ে দিল, মামলা করে দিল তোমার নামে, মানে ভুয়ো কেস করে দিল। এই কম্বিনেশনের মানুষদের কিন্তু রোগ, ঋণ, এই সমস্ত শত্রুতার কারণেও কিন্তু প্রচুর টাকা পয়সা বার হয়ে যায়। 8তে সাডেন গুপ্তভাবে টাকা পয়সা, কিভাবে যে টাকা বেরিয়ে যাবে এই মানুষটা টের পাবে না। শ্বশুরবাড়ির জন্য টাকা পয়সা কিন্তু বার হয়ে যেতে পারে। এটা গেল। এরপর আসছি 9th। এবার 9th আর হচ্ছে 12th এর কানেকশন। তো 9 থেকে আমরা দেখি পিতা, 9 থেকে দেখি আমরা গুরু। প্রেডিকশন করো তোমরা, কি করতে পারি বলো, পায়েল বলো। গুরুর মতে চলে মোক্ষ লাভ। হুম। আর 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 হতে পারে আর বলো, আর কে বলবে? ম্যাম, ও হ্যাঁ। পিতা পিতা বৈদেশিক সংস্থায় চাকরি করতে পারে বা বিদেশে গিয়ে হুম, কাটাতে পারে চাকরি সুন্দর। সূত্রে। বাবা, খুব সুন্দর। আর ধার্মিক স্থানে খরচ ম্যাম ম্যাডাম, গুরু বা ধার্মিক স্থানে খরচ হবে প্রচুর। হ্যাঁ, কোথায় খরচ হবে? ধার্মিক স্থানে, যে ধার্মিক কোনো স্থানে। ধর্ম হ্যাঁ সম্পর্কে। হ্যাঁ, একদম সুন্দর। আর পিতার জন্য ব্যয় হতে পারে। একদম। আর ম্যাম ম্যাম খরচা পিতা করলে বা গুরু জাতীয় ব্যক্তির থেকে দূরত্ব তৈরি হতে পারে। না, দূরত্ব তৈরি হবে না, এটা দূরত্বের ভাব নয় তো। ম্যাম খরচা করলে ভাগ্য বৃদ্ধি। একদম সুন্দর। আর এই তো, সব ছেলে মেয়ে একদম জুয়েল হয়ে যাচ্ছে। আমার তো ভীষণ প্রাউড হয় তোমাদের জন্য। আর বলো। আমি স্যারকে কিন্তু 225 নিয়ে খুব বলি, জানো তো।
যে আমার 225-এর বাচ্চা কাচ্চা কিন্তু খুব ভালো শিখেছে, এটা আমি সবসময় বলি। আর বলো, আর কিছু? পিন্টুবাবু একটা দুটো নতুন সংযোগ করুন। খেলা দেখছিলাম তাই বলছি, দেখো অবস্থা, ক্লাস করতে উপরে করতে খেলা চালিয়ে রেখে ক্লাস করছি। এগুলো হ্যাঁ কিন্তু যেটা, এগুলো হ্যাঁ কিন্তু আপনার 9th হাউসকে ড্যামেজ করা। হ্যাঁ, হ্যাঁ একেবারেই উচিত। হ্যাঁ, যেটা 9012 হলে আপনার হচ্ছে ভাগ্য, পিতার কারণে অর্থ ব্যয় হতে পারে এবং পিতার কারণে আবার ভাগ্য উন্নতিও হবে। হুম স্যার, ম্যাম বিদেশে ম্যাম সেটেলমেন্ট। হুম ম্যাম মানে আধ্যাত্মিকতার দ্বারা ভাগ্য উন্নতি। হুম দেখো, এই লোক যেহেতু মানে 9th হাউস থেকে ভাগ্য বিচার করি এবং উম, তোমার 12 থেকে বিদেশ, তাহলে এই সাধারণ প্রেডিকশনের মধ্যে আমরা যা যা বললাম, বিদেশে গিয়ে ভাগ্য উন্নতি, বাবার হাত ধরে ভাগ্য উন্নতি, এই সেগুলো তোমরা সবই শিখলে। আর একটা আর হচ্ছে ম্যাডাম আর একটা বলছি, এ ভালো গুরুমন্ত্র পেতে পারে। হুম ম্যাম আমি একটা বলবো, হুম নিশ্চয়ই নিশ্চয়ই। উচ্চশিক্ষায় হুম উন্নতি করবে। হয় হবে উচ্চশিক্ষায়, উচ্চশিক্ষা উচ্চশিক্ষার জন্য ব্যয়। হুম উচ্চশিক্ষা উচ্চশিক্ষার দ্বারা সকল ভাগ্য উন্নতি, উচ্চশিক্ষার দ্বারা উচ্চশিক্ষার মানে জন্য যত ভাগ্য উচ্চশিক্ষা উন্নতি, নেবে উচ্চশিক্ষার জন্য তত ব্যয় ভাগ্য দুটোই হবে। উন্নতি হবে। দুটোই হবে। ম্যাম এটাও তো হতে পারে, উচ্চশিক্ষার জন্য ব্যয় হতে পারে তার, একদম বিদেশে গিয়ে উচ্চশিক্ষা হতে পারে। আর উচ্চশিক্ষা ম্যাডাম কর্মস্থানের বাইরে যে হচ্ছে কর্মস্থান বলছি, ঘরের বাইরে হচ্ছে উন্নতি। ভাগ্য উন্নতি, হ্যাঁ একদম। হ্যাঁ বাড়ি থেকে বিদেশ দূরে গিয়ে, সেটেলমেন্ট। বাড়ি বলতে বিদেশ বলতে আমরা একদম বেশ খানিকটা দূর বুঝি, একদম বলি না আমরা বিদেশ ভিবুই, তো অনেকটা দূরে গিয়ে ভাগ্যের উন্নতি। এবার দেখো, 9th হাউসটাকে বলা হয় হচ্ছে ঈশ্বরের হৃদয়। দেখো, আমরা যেমন করে মানে 9th হাউসটাকে বলি যে ঈশ্বরের হৃদয়, 12th হাউসটাকেও আমরা বলি ঈশ্বরের হৃদয়। মানে এই ঈশ্বরের হৃদয় বলতে 12th হাউসটাকে বলবো, আর 9th হাউসটাকে বলবো ঈশ্বরের অস্তিত্বের অনুভূতি। তো এই যে আমরা বলি না যে তুমি যদি ঈশ্বরের হৃদয়ে স্থান পাও তাহলে তোমার মুক্তি। তোমার মুক্তি কখন হবে? যখন তোমাকে ঈশ্বর বলবে এসো বাছা, এই এই জগৎ তোমার নয়, তুমি অনেক দুঃখ যন্ত্রণা পেয়ে গেছো, তো তুমি এই জগৎ থেকে চলে এসো, তুমি আমার হৃদয়ে স্থান পেয়েছো, তোমার মোক্ষ লাভ। তো 12 নম্বর ভাব হচ্ছে ঈশ্বরের হৃদয়টা কোট করে রেখে দাও। আর 9th হাউস হচ্ছে ঈশ্বরের অস্তিত্বের অনুভূতি। তো 9th-এর আর 12th-এর যখন কানেকশন তৈরি হয়, আর এই ব্যক্তি যদি সঠিক গুরু পেয়ে যাওয়ার কথা, সঠিক গুরুর দ্বারা সঠিক মার্গ প্রদর্শিত হতে পারে, তাহলে কিন্তু এই ব্যক্তি ঈশ্বরের হৃদয়ে স্থান পায়। এবং এই ব্যক্তি ঈশ্বরের হৃদয়, দেখো এই কম্বিনেশন তো সকলের থাকবে না, যার থাকার কথা তার কর্ম সেরকম ছিল এবং তার প্রাপ্তিও সেই রকমই হবে। তো এই কম্বিনেশনের ব্যক্তি কিন্তু ওই তার ম্যাম হচ্ছে ওইটা আর একবার বলবেন ম্যাম। 12 ভাব ঈশ্বরের হৃদয় আর 9th হাউস। ঈশ্বরের অস্তিত্বের অনুভূতি। ঈশ্বর আছে, আমরা যে ফিল করি না, যে আমি যে ধার্মিক মানুষ, আমি 9th হাউস থেকে ধর্মের বিচার করা হয়, কারণ ধর্মের বিচার আমরা কখন করব? যখন আমরা ঈশ্বরকে আমরা স্বীকার করব, তখনই তো আমরা ধার্মিক, তাছাড়া তো আমরা ধার্মিক নই। তো এই যে ঈশ্বরের অনুভূতি, যে ঈশ্বর আছেন, এই যে অনুভূতিটা, এই জন্যই 9th হাউসকে বলা হয় ধর্মের ভাব। এবং এই ধর্মের ভাবের সঙ্গে যখন ওই 12th হাউসের কানেকশন তৈরি হয়ে যাচ্ছে, তখন কিন্তু মানুষটা ওই ঈশ্বরের হৃদয়ে তার স্থান হয় এবং সেইখান থেকে কিন্তু তার ওই মোক্ষের লাভ বা আহ, উম, মুক্তির লাভের দিকে সে হচ্ছে ধাবিত হয়। সেটা কার মাধ্যমে? সঠিক গুরুর মাধ্যমে। যদি কারোর 9th হাউস অ্যাফ্লিক্টেড হয়ে যায়, তাহলে এই যে ঈশ্বরের যে অনুভূতি, ধরো তোমাদের তোমাদের এখন সবাইকে বলি কি যে তোমরা প্রত্যেকে 1 মিনিট, 1 মিনিট না, তোমরা 30 সেকেন্ড টাইম নাও তো সকলে। তোমাদের সকলকে 30 মিনিট টাইম দিয়ে চোখ বন্ধ করো, করে তোমাদের ইষ্টদেবকে একটুখানি কল্পনা করো তো। যার যে ইষ্টদেব, তার অবয়বটা কি চোখের সামনে ভেসে উঠলো? ভাঙো, কার কার ভেসে উঠলো? হ্যাঁ ম্যাম, ভেসে উঠলো। ভেসে উঠেছে? হ্যাঁ ম্যাম। একদম। এই হ্যাঁ যে ম্যাম। এই যে হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। আচ্ছা, এই যে ভেসে উঠলো, এই ভেসে উঠলো মানে তোমাদের 9th হাউস অ্যাফ্লিক্টেড নয়। যদি অ্যাফ্লিক্টেড হতো, তোমরা ঈশ্বরের অস্তিত্বের যে সুখ, ঈশ্বর যে আছেন, ঈশ্বরের অস্তিত্বের যে অনুভূতি, সেই অনুভবটাই তোমরা করতে পারতে না, তোমরা ডিনাই করতে বিষয়টাকে। তো এই যে ঈশ্বরের অনুভূতির সুখ, সেইটা আমরা পাই কিন্তু 9th হাউস থেকে। আর ওই 9th-এর আর 12th-এর কানেকশন করলে কিন্তু সেই ব্যক্তির, তোমাদের মধ্যে কারোর আছে না কি এরকম কম্বিনেশন 9th আর 12th-এর?
টুয়েলভ ম্যাম ম্যাডাম এটা আমার হচ্ছে তো সদানন্দ ম্যাম আমার তো সদানন্দ আর সচ্চিদানন্দ হবে। ও ম্যাম এটা তো আমার কম্বিনেশন। মমিতার টুয়েলভ আর নাইনথে। হ্যাঁ, 12 আর না, 12 আর 8 এ। হ্যাঁ আমি ম্যাম টুয়েলভ আমার নাইনথের কথা বলছি, টুয়েলভ আর নাইনথে, এইটের নয়। ও, ম্যাম আমার হচ্ছে ওইভাবে হয়নি, তবে গ্রহগুলো দৃষ্টি দিয়েছে একে অপরকে। তুমি এমনি একটু আধ্যাত্মিক, তোমরা জানো হয়তো একটা একটু তুলনামূলক ভাবে। ম্যাম 9তে কেতু থাকলে? আবার নাইনথে কেতু থাকলে জানো তো, আমি পড়িয়েছি, এবার তো তোমাকে ধরে আমি বকা দেবো। নাইনথে কেতু থাকলে কি হবে তুমি বলো? নাইন ওই ক্ষেত্রে তখন কি আধ্যাত্মিক হওয়া যেতে পারে? অবশ্যই হবে, কিন্তু আধ্যাত্মিক হওয়া একটা জিনিস, মোক্ষ আলাদা জিনিস। আধ্যাত্মিক আমরা প্রত্যেকটা যারা আমরা আস্তিক অর্থাৎ ঈশ্বরে বিশ্বাসী, তারা কিন্তু প্রত্যেকেই আধ্যাত্মিক। ধার্মিক আর আধ্যাত্মিকের ছোট্ট পার্থক্য আছে, সেটা তোমরা সকলেই জানো। তো এই আধ্যাত্মিক আর মোক্ষ দুটো কিন্তু এক নয়, এটা বুঝো। মোক্ষ মানে তোমার এই জাগতিক যা কিছু বন্ধন আছে, এই সব তুমি ছাড়িয়ে একদম আহ তাতে লীন হতে পারবে। তোমাকে যদি তোমাদের যাদের যাদের সন্তান আছে, তাদের যদি আমি সবাইকে বলি যে আগামীকাল তোমরা বাড়িতে সবাই হচ্ছে মাটন বিরিয়ানি রান্না করবে, আর মাটন বিরিয়ানি রান্না করে একা একা খাবে, বরকেও দেবে না, বাচ্চাকেও দেবে না, পারবে? এটা তো অন্যায় ম্যাম, এটা তো ম্যাম পারবো না। ম্যাম যদি তাহলে 12th হাউস 5th হাউসে কানেক্ট করে না, তাহলে? ওগুলো ওই মাঝখান থেকে এখন প্রশ্ন করা যাবে না, আমি যখন ফিফথে আসবো তখন বলে দেবো। এই ম্যাম যে বলছি ম্যাম, হুম, ম্যাম বলছি আমরা তো 12 হাউস থেকে ব্যয় বুঝি, তাহলে 9 যদি 12-এ গিয়ে বসে তাহলে তো আমরা ব্যয়ই বুঝবো না, যে আমার বাবার থেকে বা গুরুর বাবার থেকে জন্য আমাদের ব্যয় দূরত্ব হবে, তৈরি হবে। অবশ্যই বাবার জন্য ব্যয় হবে। তুমি বাবার কারণে একটা বড়সড় টাকা খরচা করবে, বা তোমার কিন্তু বাবার থেকে দূরত্ব তো হতে পারে, না যেহেতু ব্যয় দূর বোঝাচ্ছে। ব্যয়, ওটা নাইনথে টুয়েলথ, ওটা আলাদা কম্বিনেশন। ব্যয় মানে হচ্ছে খরচা হয়ে যাওয়া, লস লস। ব্যয় মানে হুম সরে হুম যাওয়া নয়, ঠিক আছে? হুম। ওই ব্যয়। আয় আর ব্যয় হয় না, আয় হচ্ছে তোমার হ্যাঁ 2 হ্যাঁ হ্যাঁ। নম্বর ঘর, ব্যয় হচ্ছে তোমার 12 নম্বর ঘর, অর্থাৎ আমি ইনকাম হুম করে খরচা করে ফেললাম, সেই ব্যয়, ঠিক আছে? হুম হুম হুম। আর তুমি যে চলে যাওয়ার কথা বলছো, ওটা হচ্ছে নাইনথে টুয়েলথ, সেটা। মানে 9th হাউস 12-এ গিয়ে বসলে, 9th লর্ড 12-এ গিয়ে না বসলে, না তাই তো ম্যাম? না না, নাইনথে টুয়েলথ অর্থাৎ এইথ হাউস, যদি নাইনথের সঙ্গে এইথের কানেকশন আচ্ছা হয় আচ্ছা তখন সেটা তুমি ভাববে। আচ্ছা, কি যেন পড়াচ্ছিলাম, এই তোমরা মাঝখান দিয়ে কথা কথা বলে বলে 9th হাউস, 9th না হাউসে ম্যাম, আপনি বললেন সবাই চোখ বন্ধ করে দেখো কার ইষ্টদেবের এই মানে তোমাদের একটু শোনো, প্রতিচ্ছবি। তোমাদের একটু অনুরোধ করি, শোনো। ব্যাপারটা হচ্ছে না, এই যখন তোমরা যদি ভবিষ্যতে কখনো পড়াও তখন বুঝতে পারবে যে পড়ানোর সময় না একটা ফ্লোতে মানুষ পড়ায়। মানে আমি তো এরকম নোট দেখে দেখে হুবহু তোমাদের পড়ে বলে যাচ্ছি না, একটা ভাব আসে। ওই ভাবটা কেটে হুম গেলে না লিঙ্ক করতে আবার সময় লাগে, তো মাঝখান দিয়ে প্রশ্নটা একটু দয়া করে করো না, মানে শেষ করতে দাও। একটু ধৈর্য রাখো, এই ধৈর্যটা রাখা তোমাদের জরুরি, নাহলে ভালো জ্যোতিষ কি করে হবে বলো? ভালো জ্যোতিষ সে হতে পারবে যে ভালো শুনতে পারবে, যে ভালো শুনতে পারে না। এইখানে একটা বলে দিলাম, সবারই প্রশ্ন, ম্যাম আমি কি ভালো জ্যোতিষ হতে পারবো? তাহলে নিজেকে প্রশ্ন করো, আমি কি ভালো শুনতে পারি? অন্যের কথা যখন অন্য কথা বলে, তখন যদি এই টেন্ডেন্সি তৈরি হয়ে যায় যে না 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 না, আমি বুঝে গেছি বুঝে গেছি, এটা তো আছে, এটার ফল এটা, তাহলে ভালো জ্যোতিষ হতে পারবে না, ডেফিনেটলি পারবে না। তোমাকে শুনতে হবে, শোনাটাই তোমার কাজ। তুমি যদি খুব ভালো শুনতে পারো, তো তোমার যে ক্লায়েন্ট, সে এমনিই ওখানে হচ্ছে মানে 50% স্যাটিসফাইড হয়ে গেছে। শুধু তুমি তোমার দুঃখ ওর কথাগুলো শোনো। যদি শোনার ক্ষমতা না থাকে তাহলে কিন্তু ভালো জ্যোতিষ হওয়া যাবে না। আচ্ছা, তাহলে এবার 12 আর 9-এর কানেকশন শেষ হয়ে গেল। আমি আরো কি কি বলতে চাইছিলাম ভুলে গেছি। এবার 9-এর সঙ্গে 10-এর কানেকশন। 10th অর্থাৎ কর্ম, 9-এ না সরি 12-এর সঙ্গে 10-এর কানেকশন। তাহলে 10th অর্থাৎ কর্ম, আর 12th বিদেশ। তাহলে এখান থেকে সাধারণ প্রেডিকশন হতে পারে যে এই মানুষটার কর্ম হবে বিদেশ রিলেটেড, কর্ম হবে ইনভেস্টেড রিলেটেড, কর্ম হবে বিদেশি সংস্থায়, কর্ম হবে হসপিটালে, কর্ম হবে বাড়ির থেকে অনেক দূরে। এইগুলো যদি এগুলো হয় তাহলে এই মানুষটার কর্ম স্টেবল হবে, আদারওয়াইজ কিন্তু স্টেবল হবে না। যদি তুমি দেখো এরকম কম্বিনেশন নিয়ে তোমার কাছে কেউ এসছেন এবং তিনি অন্য কোনো কাজের মধ্যে যুক্ত, তাহলে কিন্তু ওই মানুষটার ওই 10th-এর সঙ্গে 12th-এর যে নেগেটিভ কানেকশন আমরা বলি, যে কাজ চলে গেল ব্যাড ঘরে, অর্থাৎ এই কাজটা থাকবে না, কাজটা বারবার পরিবর্তন হবে, ওটা হবে, যেটা আমরা 6-তেও পড়েছি। কিন্তু যদি এই নির্দিষ্ট ওয়েগুলোতে সে কাজ করে, তাহলে কিন্তু তার কাজটা স্টেবল হয়ে গেল। এটা ভৌতিক প্রেডিকশন হয়ে গেল। কিন্তু কিভাবে সে এখান থেকে মুক্তির পথ পাবে, এইবার তোমরা বলো। এবার অনুমতি দিলাম, বলো। এই 10th আর 12th-এর কানেকশন নিয়ে মানুষটার কি মেন্টালিটি হওয়া উচিত?
কাজ নিয়ে ম্যাম প্রচুর অর্থ ব্যয় করবে, কাজের জন্য বহু জায়গায় ছুটতে হবে, এবং কাজ ফিক্সড এক জায়গায় থাকবে না। হুম ম্যাম প্রধান যেটা মনে হয় আমার যেটা হবে সেটা হচ্ছে, যেহেতু এ বাইরে থেকে বাইরে চাকরি যদি চাকরি পায়, এবং সেটা অবশ্যই বাড়ি থেকে বাইরে হয়, স্টেবল চাকরি হয়, সে বাড়ি থেকে বাইরে থাকবে, তার সবসময় একটা টেন্ডেন্সি থাকবে কখনোই বাড়ির কাছে আসবে, বাড়ির কাছে আসবে, সেই জন্য একটা মেন্টাল ফ্রাস্ট্রেশন কাজ করবে। তাহলে কি করবে মানুষটা মুক্তির জন্য? আমরা আধ্যাত্মিক প্রশ্ন চাইছি কিন্তু, এই মোক্ষর জন্য কি করবে? মুখ্যর জন্য কর্ম করতে হবে, কর্ম করেই মুখ্য মানে মুক্তি পেতে হবে। লেট গো ম্যাম করতে হবে, উনি কারোর কাছে হচ্ছে যেতে উনি পারবো না, হচ্ছে আমাকে এখানে থাকতে হবে। উনি হচ্ছে প্রচুর দান সেবাযুক্ত করবে, কর্ম, মানে ধর্মক্ষেত্রে দান করবে প্রচুর। আচ্ছা, আর সেবাযুক্ত কর্ম। আর আর আচ্ছা, ওই ম্যাম ওনার দানের থেকে মনে ওনার পড়লো, সিক্সথের সঙ্গে টুয়েলথের যখন কানেকশন হয়েছিল, সেখানেও কিন্তু পরিষেবা এবং দান, ওটা তোমরা অ্যাড করে নিও। যতগুলোর সঙ্গে এইটের যখন কানেকশন হলো, তখন যে কোনো দান গুপ্তভাবে করতে হবে, সেটা জানিয়ে করলে হবে না। আর যখন নাইনথের জায়গায় এলো, সেটা হচ্ছে ধর্মীয় স্থানে দান করতে হবে। এই তিনটে দান তোমরা লিখে রাখো, যেহেতু 12 হচ্ছে দান। আচ্ছা, ম্যাম তাহলে ঠিক বলেছি তো? এক্স্যাক্টলি ঠিক বলেছো। ঠিক তো বলতেই হবে, এখনো ঠিক না বললে তো ম্যাম সিক্সটি কি বকা বললেন? দেবে। ম্যাম ম্যাম আরেকবার সমৃদ্ধ বলুন। হচ্ছি ম্যাম, হ্যাঁ একটা করে ক্লাস পাচ্ছি আর সমৃদ্ধ হচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তোমরা তো সবাই সমৃদ্ধই। তোমরা কি আর কেউ এক জন্মের জ্যোতিষ? তোমরা তো জন্ম জন্মান্তরের জ্যোতিষ, ওগুলো সব অন্তরে ছিল, আমি খালি খুঁচিয়ে দেওয়ার কাজটা করছি। বলো, ম্যাম সিক্স হাউসটা কি বললেন? সিক্সতে বললাম দানটা কি বলেন সিক্স হাউস? পরিষেবামূলক দান করতে হবে। ম্যাম আচ্ছা 1 থেকে কি 5 অব্দি কমপ্লিট হয়ে গেছে? আমি তো লাইনটা চলে গেছিল। না 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 না, আমরা এখনো টেনতে আছি। ঠিক। ম্যাম টেন্থের কি দান হবে এটা? আচ্ছা, তাহলে ওই তো কর্মক্ষেত্রে দান বলেছে, কলিগদের দান করতে পারো। আর হচ্ছে দেখো, আমরা কর্ম করি কেন? ওই প্রথমের কথা, যে আমরা কর্ম করি হচ্ছে যে কোনো কর্ম, কর্ম মানে রিয়াকশন না, কর্ম অর্থাৎ জীবিকা। সেই কর্ম আমরা কেন করি? কারণ এখান থেকে আমরা কিছু প্রাপ্তির আশা রাখি, তাই না? এবং প্রাপ্তি, টেন্থের প্রাপ্তি মানে কত নম্বর ভাব? টেন্থের প্রাপ্তি মানে 11th হাউস, আমরা সকলে জানি। এবার 11th হাউস মানে হচ্ছে আমাদের ইচ্ছা পূর্তির ভাব। এবার ইচ্ছা পূর্তির ভাব, সে দেখো দ্বাদশের দ্বাদশ, তাই তো? দ্বাদশ যদি মোক্ষ হয়, সেই মোক্ষের শেষ হয়ে যাওয়া 11th হাউস, রাইট? তাহলে 11th হাউস কি হলো? এটা আমি আগের দিন পড়িয়েছি, দেখি কি বলতে পারে। যদি দ্বাদশ ভাব সমান মোক্ষ হয়, তাহলে 11th হাউস কি? ম্যাম যেটা আমরা চাইবো, যতদিন মোক্ষলাভ। চাইতে থাকবো তখন সেটা আমরা পাবো না, কারণ যখনই না, আমি ওটা তো চাইছি ওটা তো তখন তোমাদের টুয়েলভ বলেছিলাম, ওটা লর্ড বলেছিলাম 12 সঙ্গে 11 টুয়েলভ লর্ড অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। কেন? মোক্ষলাভ ইচ্ছার মোক্ষলাভ। মুক্তি ম্যাম, ইচ্ছার মুক্তি ইচ্ছা বা মুক্তি, ইচ্ছার মৃত্যু, মৃত্যু, ইচ্ছার মৃত্যু। ইচ্ছার মৃত্যু তো হচ্ছে মোক্ষ। যখনই তুমি ইচ্ছাকে মেরে দিতে হুম, পারছো, তখনই তুমি মোক্ষের দিকে যাচ্ছ। কিন্তু হুম। ইচ্ছার যে ভাব, ইচ্ছা পূর্তির যে ভাব, অর্থাৎ 11th হাউস, ওইটা কি? ওটা হচ্ছে 12 অর্থাৎ মোক্ষ শেষ হয়ে হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ তার ম্যাম ওইটাই বলছি। বন্ধন, 11th হাউসটাই আমাদের জীবনের মূল বন্ধনের কারক। আমাদের যতগুলো ভাব আছে না, 1 থেকে 12, এই 12টার মধ্যে সব থেকে মানে বন্ধন যেটাকে বলি, সেই বন্ধনের ভাবটা হচ্ছে 11th হাউস। কারণ ইচ্ছা পূর্তি, তোমার একটা করে ইচ্ছা পূর্তি হয়, আর তুমি একটা করে বন্ধনে আবদ্ধ হয়ে যাও এই জগতে। আজকে যাদের যাদের চাকরি নেই, তাদের সবার মনে হচ্ছে আমার যদি একটা চাকরি হতো। তুমি যেদিন চাকরি যতদিন তোমার জীবনে চাকরি নেই, ততদিন তোমার জীবনে চাকরির যে বন্ধনটা, সেটাও তো নেই। তুমি ওখানে ফ্রি। আজকে তুমি সকাল 10টার থেকে রাত 10টা পর্যন্ত নিজের মতন তোমার একটা ফ্রি উইল আছে, তুমি যা যা কিছু করতে পারছো। ওই বন্ধনটা তোমার নেই। কিন্তু যারা চাকরি করছে, তাদের জীবনে কিন্তু চাকরির বন্ধনটা আছে। যাদের জীবনে ধরো সন্তান এখনো আসেনি, তারা সন্তান না থাকার কারণে তারা সেই সন্তানের থাকার যে বন্ধন, সেটার থেকে ফ্রি। যখন সন্তান চলে আসলো, তখন সন্তানের বন্ধনে বন্ধন। অর্থাৎ প্রত্যেকটা চাহিদা পূরণ আমাদের একটা একটা বন্ধনে আবদ্ধ করে। তো এই 11th হাউস হচ্ছে 12th। সুতরাং মোক্ষের শেষ, অর্থাৎ বন্ধনের ঘর। এটা মাথায় রাখবে। ক্লিয়ার? তাহলে এইবার এই যখন আমরা টেন টেনতে আমরা যখন কাজ করছি, কাজ করে আমরা কি চাইছি? আমরা তো একটা না একটা ইচ্ছের পূর্তি আমরা চাই। টেনথের প্রাপ্তির ঘর, অর্থাৎ 10 থেকে আমরা যা পাবো তাহাই 11, অর্থাৎ একটা বন্ধন।
তার 10th-এর সঙ্গে যখন 12-র কানেকশন হচ্ছে তখন আমাকে কাজ করতে হবে, কিন্তু সেটা নিষ্কামভাবে, যেটা খুব কঠিন। ওই যে ভগবানের সেই কথা, কর্ম করো ফলের আশা করো না। যখন 10th-এর সঙ্গে 12th-এর কানেকশন হবে তখন কর্ম করব, কিন্তু ফলের আশা রাখবো ঈশ্বরের উপর, যে সে যা দেবে তাই। কিন্তু সেটা তো সম্ভব না, আমরা তো 30 দিন পরেই গুনতে শুরু করি মাইনে কবে পাবো, কত পেয়েছি, একদম ঠিকঠাক দিয়েছে তো। যদি নিষ্কামভাবে কাজ করতে পারি তবেই আমরা মোক্ষের দিকে অগ্রসর হব। এটুকু ক্লিয়ার? আর বলো কারো কিছু বলার থাকলে। ম্যাম তাহলে আমরা কি প্রেডিকশন করবো যখন কেউ 12-10 কানেকশন আসবে? ও তো শুধু কি একটু বলবো আগে বিদেশে বললাম কর্ম, যে তোমাকে কাজ শুধু কি করতে বলবো? হবে বিদেশে, তোমাকে কাজ করতে হবে বিদেশি সংস্থায়, তোমাকে কাজ করতে হবে হসপিটাল রিলেটেড জবে, তোমাকে কাজ করতে হবে ইনভেস্টমেন্ট মূলক জবে, ওগুলো তুমি আগে বলবে। ওগুলো সাধারণ প্রেডিকশন যখন আসবে মানুষ 10th-এর সঙ্গে যখন 12th-এর কানেকশন ম্যাডাম, গুলো পড়বে। বলো, বলুন। ম্যাডাম, হুম ম্যাম নিষ্কাম কর্ম তখনই আসে যখন হচ্ছে আত্মসমর্পণ করা হয়, তাহলে 9th হাউস আত্মসমর্পণ হয়ে গেল, 10 হাউস হয়ে গেছে আত্মসমর্পণের পর নিষ্কাম কর্ম। হুম, ঠিক। ম্যাম হুম, বলো ম্যাম বলো। আমি এর মধ্যে একজনে দেখেছিলাম তো তো তার হচ্ছে 12 হাউস রিলেটেড জীবিকার কোনো মানুষের সাথে তার বিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে। তো ঠিক সেরকমই পাত্রকে সে সম্বন্ধ হিসেবে খুঁজে পেয়েছে, মানে লাকি। বলা মাত্র। হ্যাঁ, আমি নিজে অবাক হয়ে গেলাম, আমার নিজেরও মনে ছিল না এই ব্যাপারটা। সে এসে বলছে যে আমি এরকমই পাত্র পেলাম, মানে সম্বন্ধে এসেছে, এখনো হয়নি তার। দেখো ওটাই এই যে সিগনিফিকেন্ট এ- অ্যাকচুয়ালি, ওটাই তো হবে। তুমি, আমার মনে হচ্ছে আমি বলেছি তাই খুঁজে পেয়েছে, ও তো ওটাকেই খুঁজে পাবে, কারণ চার তো তাই বলে রেখেছে যে এর হাজবেন্ড এইরকমই হবে। তুমি তুমি হচ্ছে সেটা খুঁজে পেয়েছো, খুঁজে দিয়ে দিয়েছো, কিন্তু তোমার খোঁজার আগে ও যেদিনকে জন্মগ্রহণ করেছে, যদি ওর হাজবেন্ড তার থেকে 1 বছরের বড় হয়, তাহলে ওর জন্মের আগে ওর হাজবেন্ডের জন্ম হয়েছে, ঈশ্বর তখন তাকে পাঠিয়ে দিয়েছে। হিসাবটা কিন্তু ওইখান থেকে, বুঝলে? হ্যাঁ ম্যাম, আমি সেটি দেখে আমিও অবাক হয়ে গেলাম, এক্স্যাক্টলি। কি করে সম্ভব। না, ওটা ওটা করেই সম্ভব, ওটা ঈশ্বরের। ওর ওই ওই হাজবেন্ড যদি এই মানুষটার সঙ্গে ফাইনালি বিয়ে হয়ে যায়, তো ঈশ্বর তো পাঠিয়ে রেখেছে, আগে ওই ছেলেটাকে জন্মগ্রহণ করে পাঠিয়েছে, তার সঙ্গে যার কার্মিক রিলেশন রয়েছে, অর্থাৎ এই মেয়েটি, তাকে, এই যে আগের জন্মের স্ত্রী ছিল, প্রেমিকা ছিল, এমন নাই বা হতে পারে, এ হয়তো বেস্ট ফ্রেন্ড ছিল, পাশের দোকানের চুমকি, কি বলে, ফুলওয়ালি ছিল, হতেই পারে তার সঙ্গে এর কার্মিক রিলেশন রয়ে গেছে, তাকে রিটার্ন আসতে হচ্ছে এর জন্য। এরকম মানে, যে তোমার যে হাজবেন্ড, ধরো একতার বিয়ে হবে কিছুদিন পর, নিশ্চয়ই হবে খুব তাড়াতাড়ি, তো এবার একতার যে হাজবেন্ড, আগে তার যদি জন্ম হয়ে থাকে, তাহলে সেই মানুষটাকে পাঠানোর পরে তার সঙ্গে কার্মিক রিলেশন ছিল একতার, একতাকে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে, এবার তাদের মধ্যে মিলবন্ধনটা হবে কার্মিক রিলেশনটা শেষ করার জন্য, যেটুকুনি কর্ম একে অন্যের প্রতি বাকি ছিল আগের জন্মে, সেইটুকু কর্ম যেদিন কমপ্লিট হয়ে যাবে, তারপরে আর একদিনও তুমি পৃথিবীতে থাকবে না, আমরা কেউই থাকবো না। ম্যাডাম, এটা নিউও তো হতে পারে। কি নিউ? নতুন জন্ম? হ্যাঁ, নতুন বলতে মানে ধরুন এটা শেষ হয়ে গেছে, কিন্তু ওর সঙ্গে মানে এই প্রথম প্রথম শুরু হয়তো হচ্ছে, হ্যাঁ, প্রথম হাজব্যান্ড ওয়াইফের রিলেশন শুরু হতেই পারে, প্রথম হাজব্যান্ড রিলেশনের সম্পর্কটা এই জন্ম থেকে শুরু হতেই পারে, কিন্তু এটাই কার্মিক রিলেশন প্রথম নয়। কার্মিক রিলেশন না এর ম্যাম, সঙ্গে এর আগের জন্মগুলোতে একাধিক ছিল, না হলে এই জন্মে এর সঙ্গে এ ডিটাচ হয়ে যেত, কোনো রকম ভাবেই আর থাকতো না, এই রিলেশনশিপটা থেকে সে মুক্ত হয়ে যেত, মানে মমিতা কোনো না কোনো ভাবে ছিল। ছিল। যারা হ্যাঁ। যারা, সব থেকে মজার কথা শোনো, তোমার বাড়িতে যে গাছগুলো আছে না, তুমি ভগবত গীতা পড়বে তাহলে বুঝবে, প্রত্যেকের বাড়িতে কিছু না কিছু গাছ আমরা রাখি, আমরা নিজেরা হুম এনে, তো ওই গাছগুলোর মধ্যেও আত্মা আছে তোমরা জানো, এবং হুম 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 গাছের যে জীবনটা সেটা কিন্তু ভগবত গীতায় বলাই আছে, যে ওই একটা কোন বই আমি তোমাদেরকে দেখাবো, ইসকন থেকে একটা রিলিজ হওয়া একটা বই আছে, ওই যাই হোক, ওই আত্মার বিবর্তনবাদ নিয়ে, তো সেইখানটাতে কিন্তু বলাই আছে একটা আত্মা কি পরিমাণ পাপ করলে তবে তাকে গাছ হয়ে জন্মগ্রহণ করতে হয়, ভেবে দেখেছো? একটা গাছ, তোমার মধ্যেও যে আত্মাটা, ওর মধ্যেও সেই সেম আত্মাই আছে। হুম। অথচ দেখো, সে একদম নির্বাক, সে যন্ত্রণায় ছুটে পালাতে পারছে না, আমাদেরকে কেউ মারতে আসলে আমরা দৌড়ে পালাবো, আত্মরক্ষার্থে আমরা একটা স্টেপ নিতে পারবো, সমস্ত প্রাণী পারছে, সমস্ত পাখি পাচ্ছে, সমস্ত কীটপতঙ্গ, একটা পিঁপড়ে পর্যন্ত পারছে, ওই গাছ পারছে না।
তাকে কিন্তু দাঁড়িয়ে যন্ত্রণা নীরবে সহ্য করতে হচ্ছে। তাকে একটা আঘাত করো, তাকে একটা বাড়ি মারো, তাকে কেটে ফেলে দাও, তাকে চারটি গালি দাও, সে কিচ্ছু করতে পারছে না, সে কিন্তু নীরব নিথর। সেম আত্মা তোমার মধ্যে যা আছে, আমার মধ্যে যা আছে, তার মধ্যেও তাই আছে। তো এই যে আত্মাগুলো, তোমার বাড়ির গাছের যে আত্মা, তারাও কিন্তু কোনো না কোনো জীবনে তোমার সঙ্গে কোনো না কোনো কার্মিক রিলেশনে ছিল বলে আজ তোমার বাড়ির উঠোনে, তোমার বাড়ির গাছে ফল ফল হচ্ছে, ফলটা তুমি খাচ্ছ, বা সে ছায়া দিচ্ছে, বা সে অক্সিজেন দিচ্ছে, হোয়াট এভার। ম্যাম আমার বাড়িতে তো অ্যামাজনের জঙ্গল। তো ওই তোমার অনেক আত্মাদের সঙ্গে ম্যাডাম, কানেকশন। ম্যাডাম একটা কথা জিজ্ঞাসা করবো, বলছি যারা অনেক প্রেম করেছে তাদের কি বহুবার বিয়ে করতে হবে? না না না, প্রেমের সঙ্গে বহুবার সম্পর্কের কি, বিয়ের কি সম্পর্ক প্রেমের সঙ্গে? ধরুন প্রেম তাদের কি? সঙ্গে সম্পর্ক ভালো ছিল, কোনো কারণে বিয়ে হয়নি। হ্যাঁ, প্রেমটা একটা জিনিস বুঝুন, প্রেমটা কি? প্রেম হচ্ছে সমর্পণ। মোহ আর প্রেমের মধ্যে পার্থক্য আমি সেদিন একটা পোস্ট করেছিলাম, মোহ আর প্রেমের মধ্যে পার্থক্য কি? মোহ হচ্ছে অন্যকে বেঁধে রাখে, আর প্রেম হচ্ছে নিজেকে স্বয়ংকে অন্যের সঙ্গে বাঁধে। ধরুন আপনি কারোর প্রেমে পড়েছেন, পিন্টু বাবু, হ্যাঁ। সে তো আপনার প্রেমে নাই পড়তে পারে। তো না। আপনি প্রেমে পড়ে আপনি সমর্পিত হয়েছেন, হুম। সেখানে তার কোনো দায় নাই থাকতে পারে। এই যে না। প্রেমটা, এই যে অনুভূতিটা, এই অনুভূতিটাও তৈরি হয় কোনো না কোনো কারোর কার্মিক রিলেশনশিপে। আপনি বলবেন, ম্যাম আমার দিকে একটু কেমন করে তাকালো, আমার বুকের ভিতরটায় মনে হলো একটা তীর বিঁধে গেল। কেন? পৃথিবীতে এত মানুষ থাকতে ওই মানুষটার কেন? সেখানেও কোনো না কোনো কার্মিক রিলেশন রয়েছে, ওখানে যেতে হবে আপনাকে। আপনি যে তর পাচ্ছেন, ধরুন একমুখী প্রেমগুলো যেটা আমরা দেখি, যে যেগুলো একপাক্ষিক প্রেম হয়, যে আমি তাকে ভালোবেসে পাগলের মতন ছটপট ছটপট করছি, সে মানুষটা আমার যন্ত্রণাই ভুগছে না, প্রত্যেকটা দিন মরণের মতন যন্ত্রণা। একপাক্ষিক প্রেমগুলো শুন, দেখবেন কি ভীষণ কষ্ট ওদের, বাবা গো মা, কি কষ্ট, মানে মৃত্যু ওর থেকে ভালো, মরে গেলে ও এক্ষুনি ভালো হয়। তো এই যে যন্ত্রণাগুলো পাচ্ছে, কে পাচ্ছে? আপনার আত্মাটা পাচ্ছে, প্রত্যেক দিন পাচ্ছে। এই প্রেমগুলো কেন? তার সাথে যদি কোনো রকম কার্মিক রিলেশন না থাকে, আপনি যদি তাকে যন্ত্রণা নিয়ে না থাকেন কোনো না কোনো জন্মে, তার জন্য আপনি কেন যন্ত্রণা পাবেন? অবশ্যই আপনার কর্ম ছিল, আপনি তাকে কষ্ট দিয়েছেন কোনো না কোনো ভাবে, কোনো না কোনো জন্মে, সেই কষ্টটা আপনাকে পেতে হচ্ছে বিয়ের সঙ্গে। থ্যাংক ইউ ম্যাডাম। হ্যাঁ। আচ্ছা, তো এরপরে আমরা কি ছিলাম, 12 ভাবের সঙ্গে 10 হয়ে গেল। একাদশ ম্যাম হচ্ছে। কুল থাকবে কি করে আপনার মতন? হ্যাঁ, এত টেনশন নেওয়ার পরেও আপনার মতো কুল থাকবো কি করে? আরো কুল কুল। যন্ত্রণা ভোগ করো, আরো যন্ত্রণা ভোগ করো। যন্ত্রণা ভোগ করতে করতে দেখবেন যন্ত্রণার মধ্যেই মধু, তখন আর কোনো রকম কুল 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 ছাড়া আর কিছুই লাগবে না। তার জন্য যদি সরস্বতী পুজো পরশু দিন, তাহলে কুলি খেতে হবে। না, একদমই যেমন আছো তেমন থাকো, ঈশ্বর তোমাদের আর কোনো যন্ত্রণা না দিক। আচ্ছা, 12 সঙ্গে 11-এর সম্পর্ক, এটা সব থেকে মজাদার সম্পর্ক। তোমাদের আগেও বলেছি এই কম্বিনেশনটা আমার আছে। সেটা হচ্ছে, যদি 12th লর্ড 11th গিয়ে বসে, তাহলে ওই এক্ষুনি যে শেষ করলাম যে 11th হচ্ছে বন্ধন, অর্থাৎ মোক্ষের শেষ। তাহলে এই মানুষটার মধ্যে যদি কোনো রকম কিছুর পাওয়ার আশা তৈরি হয়, ডেফিনেটলি সে হচ্ছে পাবে না, পাবে না। কারণ যখনই ইলেভেন্থ মানে হচ্ছে পাওয়ার আশা, আশা, ইচ্ছা। তো তুমি 11th পাওয়ার ইচ্ছাটা যখনই করলে, তার মধ্যে বসে আছে কে? 12th লর্ড। তাহলে অ্যাক্টিভেটেড হয়ে গেল কে? 12th লর্ড। তোমার চাহিদা হওয়ার সঙ্গে সঙ্গে 12th লর্ড অ্যাক্টিভেটেড হয়ে গেল, এবং সে কি করলো? তোমার ব্যয়, তোমার একাকিত্বকে ট্রিগার করে দিল, এবং তোমার ইচ্ছা পূর্তি কিন্তু হবে না। তাহলে যখন এই কম্বিনেশনের মানুষদের যদি সত্যি সত্যি কোনোদিন কিছু পেতে হয়, তাহলে আগের দিন যেটা বলেছিলাম, যে আহ, ওইটাই যে আমি চাই না। এবার আমি চাই না বলে আমি এই এই বলে দিলাম, ম্যাম বলে দিয়েছে চাই না, আর এই কম্বিনেশনের মানুষ এই মধ্যে কেউ থাকলে পরে সে বলবে কালকে থেকে ওটা আমার চাই না, ওই রকম চাই না না। যেদিন থেকে ভিতর থেকে বলে দেব লেট গো, এক্স্যাক্টলি আমার আর চাই না, যেদিন তুমি বলতে পারবে চাই না, সেদিন সারা প্রকৃতি বলবে না না তোকে দেবো, সেদিন তারা একদম সাবকনসিয়াস মাইন্ড যেদিন হচ্ছে না করে দেবে। একদম সাবকনসিয়াস মাইন্ড যেদিন বলে দেবে যে না আমার আর সত্যিই চাই না, এই জিনিসটা আমার আর দরকার নেই, সেই জিনিস সেই রকম ভাবে এক্স্যাক্টলি তুমি যেরকম ভাবে চেয়েছিলে, ঘুরে ফিরে প্রকৃতি তোমায় সেই জিনিস দিয়ে যাবে। তো সব এই যে মানে আমরা যারা এখানে রয়েছি, আমাদের প্রত্যেককেই বলবো লেট গো, লেট গো, লেট গো। জীবনের মানে একদম ঘুম থেকে উঠে যেমন করে আমি এটা করি তোমাদেরকে বলছি, আমি যে কত লেট গো করতে পারি তোমরা জাস্ট ইমাজিন করতে পারবে না। তো সেই রকম ভাবে তোমরা, মানে এটা আমি অর্জন করেছি, এরকম নয় যে আমি একদিনে শিখে গেছি,
আমাকে অনেক দিন ধরে ধরে অর্জন করতে হয়েছে এবং ঈশ্বর আমাকে তার জন্য সহযোগিতা করেছেন বিভিন্ন পীড়া যন্ত্রণা দিয়ে। তো তোমাদেরকেও সেটা শিখতে হবে, সকালবেলা ঘুম থেকে উঠে যেরকম ভাবে ঈশ্বরের আরাধনা করছো, সাথে সাথে একবার দুবার চারবার করে বলে ফেলো লেট গো। যদি লেট গো, ধরো হাজবেন্ড এসে খুব চেঁচিয়ে উঠলো, তুমি বললে লেট গো, চাও যে যে তোমার তুমি চেঁচালে চেঁচালে তাতে আমার কিচ্ছু এসে যায় না। আমরা যখন খুব ছোট ছিলাম, আমার একটা বান্ধবী ছিল, তখন আমরা একটু বেশি বিচ্ছু টাইপের ছিলাম ছোটবেলায়, এখনো আছি, আমার দেখলে বুঝতেই পারো যে আমি খুব একটা শান্তশিষ্ট মানুষ না। তো ওই আহ, আমাদের খুব যদি বাড়ির বড়রা কেউ বকতো, ওর আর আমার একটা স্টাইল ছিল, এই এই আমরা তো জামা টামা পরতাম, ফ্রক ট্রক যাই কিছু পরি, এখানটায় এরকম করতাম দুজনেই, মানে তখন থেকে লেট গো, ঝেড়ে ফেলে দিলাম, এক্স্যাক্টলি ঝেড়ে ফেলে দাও। দুঃখ দিয়েছে লেট গো, কষ্ট দিয়েছে লেট গো। এত আমি তো সহজ করে বলছি, এত সহজ নয়, কিন্তু ডেফিনেটলি পারবে। আর একবার যখন লেট গো করতে শিখে যাবে একটা, তখন কুল আর কুল, সরস্বতী পুজোর জন্য অপেক্ষা করতে হবে না। ঠিক তাহলে হ্যাঁ, অলিভ বুঝতে পারছি। ম্যাডাম, আল ইজ ওয়েল। একদম অল ইজ ওয়েল। আচ্ছা, এই যে ম্যাম, ম্যাম বলছি 11th লর্ড 12 হাউসে গিয়ে বসলে একই রেজাল্ট তো? 12 লর্ড যেমন 11th এসে বসছে একই, এবার 11 আমার লর্ড। আবার দুটো ম্যাডাম তখন এক্সচেঞ্জ আছে, 11-12-এ, 12-11-এ। তখন টুয়েলভতে গিয়ে আবার ইলেভেন্থের গুণগুলো চলে যাচ্ছে। দেখো এখানে হিসাবটা দেখো করো, যে এই যে ব্যয়, এদের কিন্তু বন্ধু বান্ধবদের জন্য প্রচুর টাকা খরচা হয়ে যেতে পারে। সঙ্গত, সঙ্গতটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট জিনিস, যে তুমি কার সঙ্গে মিশছো। তিনটে ফকিরের সঙ্গে যদি তুমি মেশো, তাহলে 4 নম্বর ফকির তুমি হতে চলেছো। এটা যেমন সত্য, তেমনি তিনজন জ্ঞানী যদি তোমার বন্ধু হয়, তাহলে 4 নম্বর জ্ঞানী তুমি হও আর না হও, তোমার মধ্যে কি তুমি কিন্তু ধীরে ধীরে জ্ঞানী হয়ে উঠতে পারবে। তো এই যে 11th হাউস হচ্ছে আমাদের জীবনের সঙ্গত বা সঙ্গতি বা বন্ধু বান্ধব। তো আমাদের জীবনটা কেমন হবে, সেইটা কিন্তু এই 11th হাউসের উপর আহ, অনেকটা প্রভাবিত। আর যদি আমাদের 11th-এর সঙ্গে 12th-এর কানেকশন হয় কারোর, তাহলে তোমাদের মধ্যে যার ক্লায়েন্ট আসলো, ছোট বাচ্চাকে নিয়ে এসছে ধরো, তাদের ক্লায়েন্টটা তুমি দেখলে, তাহলে একে একটা প্রেডিকশন করে দিতে হবে যে এর যে বন্ধু বান্ধব, সেটা কিন্তু খুব যত্ন সহকারে দেখতে হবে কাদের সঙ্গে মিশছে। আর আমরা যারা একটু বড় হয়ে গেছি, তাদের যদি এই কম্বিনেশনটা থাকে, তাহলে এদের বন্ধু বান্ধব হওয়া উচিত বা সঙ্গতি করা উচিত আধ্যাত্মবাদ মানুষদের সঙ্গে, যাদের মধ্যে আধ্যাত্মিকতার উন্মোচন আছে বা আধ্যাত্মিকতার উন্মেষ যাদের সঙ্গে যাদের মধ্যে হয়েছে। তাহলেই কিন্তু এই মানুষটার জার্নি কমপ্লিট হবে, না হলে কিন্তু দিকভ্রষ্ট হবে। আর এই মানুষগুলোর জীবনে বহু বন্ধু থাকবে, তথাপি কিন্তু একটা বন্ধুও টিকবে না। কিছুদিন পর পর, কিছুদিন পর পর কিন্তু বন্ধু বান্ধব চেঞ্জ হয়ে যাবে। যতদিন পর্যন্ত, মানে আর একটা জিনিস ধরো, এরা ভীষণ বন্ধু বান্ধবের সঙ্গে থাকতে পছন্দ করবে, পছন্দ করলেও ধরো পার্টি করতে গেছি, পিকনিকে গেছি, ঘুরতে গেছি, কিন্তু সমস্ত বন্ধু বান্ধবের মধ্যে থেকেও একাকিত্ব, ওই যে 12 ভাব, বন্ধু এবং 12 ভাব, বন্ধুদের মধ্যে থাকলেও এই মানুষটা কিন্তু একটা একাকিত্বে সবসময় মানে প্রচন্ড এনজয়মেন্ট, তোমাকে এসে বললো আরে বিশাল এনজয় করে এলাম, কিন্তু সে ভিতরে ভিতরে জানে সে একাই ছিল, এক্স্যাক্টলি তাকে কোনো আনন্দ টাচ করতেই পারেনি। তো এই যে এই যে আনন্দগুলো, সেই আনন্দগুলোকে টাচ করতে পারবে না। কিন্তু যদি সত্যি সত্যি একজন আধ্যাত্মিক বন্ধুয়ে খুঁজে পায়, কখনো খুঁজে পায়, তাহলে তার কাছ তখন সেই যে জার্নিটা বা তখন সেই যে আনন্দটা, সেই আনন্দটা কিন্তু এর কাছে একদম স্বর্গীয় হয়ে যাবে। হলো 11th হাউস। তারপরে আর কি বাকি আছে বলো না? 7th হাউস। ফিফথ হাউস ম্যাম, আচ্ছা ফিফথ আচ্ছা, হাউস। এটা লাইন বাই যাই, এই 11 থেকে লাফ দিয়ে 5th-এ চলে গেলে কি করে হবে? 12 তো তোমরা জানো 12th অ্যাজ ইট ইজ, ওটা নিয়ে ব্যাপার না, ওটা 12th হাউস 12th-এ থাকলে যা যা ফল ওই 12th-এর ওটা অ্যাক্টিভেটেড হয়ে যাবে, ওটা ভালো ফল, ওটা নিয়ে মানে 12th-এর জন্য 12th-এ ভালো ফল, শুধু ভাবটা নাশ হয়। লগ্ন ম্যাম, দ্বিতীয়। একটা কোশ্চেন করব। না, একটু ধরো, যদি ম্যাম লগ্নে থাকলে টাইম লগ্নে নেই, টাইম নেই, তারপরে সব রাখো, আমি একটু শেষ করে দ্বিতীয়। নিই। 3rd হাউসে চলে আসি, তারপরে 4th হাউস, তারপরে আমি 2nd হাউস আর লগ্ন বাকি আছে। আচ্ছা, 2nd হাউস। হ্যাঁ, 2nd হাউস হচ্ছে কি, 2nd হাউস থেকে আমরা দেখি ওয়েলথ, সম্পদ। কটা বাজে, বা 11টা বেজে গেছে। তাহলে সম্পদ হবে হচ্ছে বিদেশি জায়গার থেকে ইনভেস্ট করে, বিদেশি সংস্থায় চাকরি করে, বা খরচা হবে কার জন্য, পরিবারের লোকজনদের জন্য এর খরচা হবে। আর যত কিনা এর সম্পদ বৃদ্ধি হবে,
এই যে বলে না যে মানুষের সম্পদ বৃদ্ধির সঙ্গে সঙ্গে মানুষ সেই সম্পদের দ্বারা আবদ্ধ হয়ে যায়, সম্পদের মধ্যে মানুষ সেই দু পয়সার মায়া ত্যাগ করতে পারে না। কিন্তু যদি টুয়েলথের সঙ্গে সেকেন্ড হাউসের কানেকশন থাকে, তাহলে কিন্তু এই মানুষটার যত সম্পদ বৃদ্ধি হবে, তত তার মধ্যে কিন্তু আধ্যাত্মিকতারও বৃদ্ধি হবে। তোমরা দেখেছো না যে মন্দির, মসজিদ, গির্জায় যারা আরবপতি, 2-10 হাজারের মালিক নয়, যারা আরবপতি, তারা দেখো কোটি কোটি টাকা ডোনেট করে দিচ্ছে। হুম। তো এই ডোনেট করাটা করতে গেলে কি দরকার? তাকে মনের মধ্যে যদি ত্যাগ না, তার যে ওই ইনকামগুলো করতে, কালোবাজারি ইনকামের কথা আমি বলছি না, যারা সাদাবাজারি ইনকাম করে, তাদের তো ওই টাকাটা ডোনেট করতে যাওয়ার আগে তাকে আর্ন করতে হয়েছে, অর্থাৎ তার মধ্যে তার কষ্ট ছিল, সেইটা সে পুরোপুরি ডোনেট করে দিচ্ছে। তাহলে তার মধ্যে কতটা ত্যাগের মনোভাব তৈরি হয়েছে, এবং সেই ত্যাগটা কিন্তু নিষ্কাম, যে এই যে মন্দিরে আমি টাকা দিয়ে দিলাম, তার বিনিময়ে সে তো আশীর্বাদ ছাড়া আর কিছু পাবে না, কিন্তু সে দিতে পারছে। তো এই টুয়েলথ এবং সেকেন্ড হাউস এবং টুয়েলথের কানেকশন হয়ে গেলে কিন্তু এই মানুষগুলো ওইরকমভাবে দান করতে পারে বা দান করা উচিত। আর যেন যদি সত্যি সত্যি কেউ খুশি খুশি মনে দান করতে পারে, টুয়েলথের যে কোনো দানের কথাই বলছি, যতগুলো দানের কথা এখনো পর্যন্ত বললাম, এই কটা দান যদি সে খুশি খুশি করতে পারে, ইউনিভার্স তাকে কিন্তু সেটা সমপরিমাণ প্লাস আরো কিছু সুদ দিয়ে তাকে রিটার্ন দিয়ে দেবে। এটা টেন্থ গেল। এবার হচ্ছে থার্ড হাউস। থার্ড হাউসের জন্য এরা যখনই দেখবে কোনো রকম ছোটোখাটো ট্যুরে যাচ্ছে, থার্ড থেকে আমরা শর্ট ট্রিপ দেখি, তখনই না হয় এদের ছোট ভাই বোন যারা আছে তারা অসুস্থ হয়ে যাবে, তাদের জন্য খরচা করতে হবে, অথবা এর ছোটোখাটো ট্রিপ প্রচুর পরিমাণে হবে, যার জন্য এর খরচা করতে হবে, কিংবা পাড়া প্রতিবেশীতে কারো কোনো সমস্যা, একে ডাকবে সবাই, এবং এর সেখানে গিয়ে কাউকে হসপিটালে নিয়ে চলে যেতে হচ্ছে। থার্ড হাউস হসপিটাল, এ তো প্রতিবেশীকে নিয়ে হসপিটালে বারবার যাবে, বা একাধিকবার একে যেতে হতে পারে। তো সেই দেখবে না পাড়ার কিছু ছেলে থাকে যাদেরকে কিছু একটা সমস্যা হলে ওকে ফোন করো, নিয়ে চলে যাবে। এরা হচ্ছে সেই ধরনের মানুষ, এবং সেই করতে গিয়ে কিন্তু এদের হচ্ছে প্রচুর টাকা খরচা হওয়ার যোগ রয়েছে। এটা গেল। আর ফোর্থ 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 থেকে আমরা জানি, ফোর্থ হচ্ছে আমাদের গৃহসুখ, আমাদের শান্তি, আমাদের বাড়ি, আমাদের গাড়ি, সেটা যুক্ত হয়ে রয়েছে আমাদের টুয়েলথ হাউসের সঙ্গে। অর্থাৎ এদের বাড়ি, বাড়ির থেকে যত দূরে থাকবে, বা মায়ের থেকে এদের দূরে থাকা, বা মানসিক শান্তিরও কিন্তু আধ্যাত্মিকতার বাদ যদি উন্মোচন না হয়, যদি ত্যাগী না হয়, যদি লেট গো করতে না পারে, মনের শান্তি তারা থাকবে না। বাড়ির থেকে দূরে থাকলে জীবনে উন্নতি হবে, বিদেশ যাত্রা, এই একটা কম্বিনেশন, যে বাড়ি ফোর্থ প্লট যখন এই টুয়েলভ প্লট যখন ফোর্থে বসছে, তাহলে কিন্তু এদের একটা বিদেশ যাত্রা বা বিদেশে গিয়ে থাকা, এবং বিদেশে গিয়ে থাকলে তবে এদের বেশ এদের জন্য ভাগ্যের উন্নতি, এটা কিন্তু ফোর্থ হাউসে সম্ভব বা হয়। আর ওই একটা কথা, সেটা হচ্ছে এই কম্বিনেশনে কিন্তু শান্তি, মানসিক শান্তি, ফোর্থ হাউস থেকে আমরা দেখছি মানসিক শান্তি, সেই মানসিক শান্তিটা পেতে গেলে কিন্তু এদেরকে একাকিত্বের অভ্যাসে অভ্যস্ত হতে হবে। একাকিত্ব কখন হয় মানুষ, মানে একা দুঃখ যন্ত্রণায় একা হয়ে যাও, আমার বন্ধু বান্ধবরা আমাকে ছেড়ে গেছে তাই আমি একা, সেটা একটা আলাদা একা, সেটা তো প্রকৃতি আমায় শাস্তি দিল। কিন্তু তোমাকে একা হতে শিখতে হবে। অর্থাৎ সমস্ত মানে সমস্ত জাগতিক যা কিছু ব্যাপার স্যাপার আছে, সেই সমস্ত কিছুর থেকে নিজেকে একটু একা করে নিতে হবে। সাইলেন্স ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ গড, এই যে কথাটা, তো এই চুপ করে যাওয়া, চুপ করে যাওয়া মানে আমি মুখে কুলু পেটে দিলাম ওইটা নয়, ওই বাহ্যিক চুপ করার কথা বলছি না, অন্তর থেকে সাইলেন্স হয়ে যেতে হবে। ভিতর থেকে যদি তুমি সাইলেন্স হয়ে যেতে পারো, তাহলে হচ্ছে ফোর্থ আর বারোর কম্বিনেশনে ভিতরে আমাদের প্রচন্ড শোরগোল চলে না, আমরা বাইরে চুপ করে বসে আছি, কিন্তু ভিতরটা আমার ফেটে যাচ্ছে, ভিতরে নানা রকম কথা, হাজার একটা প্রতিবাদ, হাজার একটা দুঃখ যন্ত্রণা, অভিমান, অভিযোগ ভিতর আমাকে ফাটিয়ে দিচ্ছে। ওই ভিতরটাকে আমার শান্ত করতে হবে। যদি সেই ভিতর অর্থাৎ ফোর্থ হাউসটাকে আমি শান্ত করতে পারি, তাহলে আমার মুক্তি, তাহলে আমার আধ্যাত্মবাদের পথটা খুলে গেল। এবার লগ্ন লট। লগ্ন লট মানে ম্যাম কি? ফিফথ হাউস ও ফিফথ। ফিফথ হাউস হচ্ছে তোমার জ্ঞান, ফিফথ হাউস তোমার সন্তান, ফিফথ হাউস তোমার প্রেম, ফিফথ হাউস তোমার প্রতিভা, ফিফথ হাউস তোমার বুদ্ধিমত্তা, তার সঙ্গে যুক্ত হয়ে গেছে তোমার টুয়েলথ হাউস। তাহলে এই মানুষটার খরচা করবে কি সন্তানের জন্য, বা এর যে সন্তান হবে সে খুব খরুচে হবে, অর্থাৎ আমি খরচা করছি না কিন্তু আমার সন্তান খরচা করছে, তাহলে সেই আমারই গেল, আমার ওয়েলটাই গেল। মানে এই সন্তান যে হবে সে হচ্ছে বুঝে শুনে খরচা করবে না, সুতরাং সন্তানের জন্য এর খরচা করতে হবে, প্রেমের জন্য এর খরচা করতে হবে। এর যে প্রতিভা, এর যে জ্ঞান, সেই জ্ঞান, আর তার সঙ্গে জুড়ে গেছে টুয়েলথ হাউস। তাহলে টুয়েলথ হাউস হচ্ছে দানের ভাব। তুমি অনেক জ্ঞানী, তুমি অনেক জ্ঞানী, কিন্তু সেই জ্ঞানটা কোনো রকম কাজে লাগাচ্ছ না, কোনো রকম ভাবে দান করছো না, কোনো রকম ভাবে সেটাকে সমাজের কোনো কল্যাণমূলক কাজে তুমি মানে
যুক্তই করছো না, তাহলে কি কিন্তু পরবর্তী জন্মে যেরকম বৃহস্পতি রেট্রোগেট হতে পারে, ফিফথ হাউসটাও কিন্তু তোমার নিচস্থ হয়ে যেতে পারে সেই রকম। তাই জন্য এই ফিফথের সঙ্গে যখন টুয়েলথের কানেকশন হবে, তখন তোমাকে তোমার যে জ্ঞান, সেই জ্ঞানের সমর্পণ থাকতে হবে। ওই পিন্টু বাবু একটু আগে যে সমর্পণ কথাটা বলেছিলেন, সেটা হচ্ছে তোমার মধ্যে যে তুমি জ্ঞান আর্ন করেছো, তুমি যেটুকুই আর্ন করেছো সেটুকু কিন্তু তোমাকে দান করতে হবে। যদি তুমি তোমার জ্ঞানের দান করতে পারো এবং সেটা নিঃস্বার্থভাবে, আমি যেরকম ভাবে তোমাদের জ্ঞান দিচ্ছি, এটা কিন্তু নিঃস্বার্থভাবে না, আমি তোমাদের পড়ানোর এগেনস্টে আমি একটা পে পাই, এই রকম ভাবে না, একদম নিঃস্বার্থভাবে যখন আমি দান, তোমাদের বাইরে বেরিয়ে যদি আমি কাউকে রাস্তায় দাঁড়িয়ে দুটো জ্ঞানের কথা বলি, তার যদি আমাকে দিয়ে সত্যি সত্যি কোনো রকম লাভ হয়, তবে গিয়ে আমার কিছু আহ, মানে পুণ্যের ঘরেতে অ্যাড হলো, এইভাবে নয়, ওইভাবে করতে হবে যে নিষ্কামভাবে জ্ঞানের সমর্পণ, তাহলেই কিন্তু আহ, জীবনে তোমাদের ওই মোক্ষের পথটা কিন্তু খুলে যাবে। এবার আর কি আছে, লগ্ন লট, তাই তো? হ্যাঁ লগ্ন, ম্যাম। লগ্ন লট তুমি নিজে, এইবার তার সঙ্গে যুক্ত হয়ে যাবে তোমার 12 নম্বর হাউস অর্থাৎ ব্যয়। তো এই মানুষটা নিজে কিন্তু খুব অবিবেচকের মতন আহ, ব্যয় করবে, খরচ করবে, যত না আয় তার থেকে ব্যয় করবে বেশি। এর লাইফে এক্সট্রিমলি খরচ, হঠাৎ হঠাৎ আনএক্সপেক্টেড চলে আসবে, মানে কিভাবে খরচা চলে আসছে নিজেও বুঝতে পারছে না, আহ, অকারণ খরচা করছে, এবং সেই খরচার জন্য কিন্তু তোমার ওই ঋণগ্রস্তটাও হয়ে যেতে পারে। আর কি, হসপিটালিটির যোগ, যদি আহ, লগ্নটাকে কোনো রকম ভাবে লগ্নটাকে স্ট্রং করার জন্য আমরা যা যা করতে পারি, সেই কর্মগুলো আমরা যদি না করি, তাহলে কিন্তু মাঝে মাঝেই একটু হসপিটাল মামার সঙ্গে ঘুরে আসার সম্ভাবনা এর রয়েছে। তো এই মানুষটার কি করতে হবে নিজেকে জাগৃত করতে গেলে, সেটা হচ্ছে যে ভিতর থেকে তার মধ্যেকার যে আমিত্ব, এই যে আমি এবং আমারকে ঘিরে যাও যা কিছু অহং, সেই সমস্ত অহংটাকে ত্যাগ করে যদি আমি সম্পূর্ণরূপে ঈশ্বরের প্রতি সমর্পণ হতে পারি, ঈশ্বর ছেড়ে দাও, যদি আমি ঈশ্বরকে না মেনে এই সমাজকে, এই প্রকৃতিকেই ঈশ্বর মানি, যদি তার প্রতিও সমর্পিত হতে পারি, তাহলেও কিন্তু আমার ওই টুয়েলথের কানেকশনটা কেটে গিয়ে আমার যে লগ্ন, সে স্ট্রং হয়ে যাবে। আর এই লগ্ন লর্ডের সঙ্গে কিন্তু যখনই মানুষটার ভেতরকার ওই আমিত্বটা, মানে এদের লগ্নের সঙ্গে যখন টুয়েলথের কানেকশন হয়, তখন যদি কোনো রকমভাবে টুয়েলথ হাউস অ্যাফ্লিক্টেড থাকে, তাহলে কিন্তু এদের ঘুমের সমস্যা থাকে, ঘুম হয় না, ঘুম কেটে যায়। হুম। তো ওই মানুষটার ভিতর থেকে যদি আমিত্বটা সে বর্জন করতে পারে, যদি তার ভিতরের অহংটা সে বর্জন করতে পারে, আর এটা খুব বেশি কঠিন কাজ না, একটু চেষ্টা করলেই পারা যায় অহং পরিত্যাগ করা, তাহলে কিন্তু এই মানুষটা ঘুমও ভালো হয়, প্লাস ধীরে ধীরে সে মোক্ষের দিকে এগিয়ে চলে। 5 মিনিট টাইম দেবো না, 2 মিনিট টাইম দেবো, কারোর কিছু প্রশ্ন থাকলে বলো। সেভেন্থ ম্যাম হাউস হয়নি, সেভেন্থ হাউস হয়নি। ও, সেই সর্বনাশ। সেভেন্থ হাউস হচ্ছে, সেভেন্থের বউয়ের জন্য খরচা হবে। বউ কিন্তু মানে বিবাহিত জীবন কিন্তু ঘাটায় চলে গেল, সেভেন্থ ব্যয়ের ঘরে চলে গেল, শয্যা সুখ ব্যয়ের ঘরে চলে গেল। এইখান থেকে কিন্তু একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার দেখতে পাওয়া যায়, কারণ ওই একটাই কথা বলবো যে যদি কিনা অন্য কালচারের বউ হতে পারে, বিদেশি বউও হতে পারে, বর বা বউ দুটোই, আদার কালচার বা তোমার কালচারের নয়, এইরকম অন্য কালচার থেকে বউ হতে পারে, বর হতে পারে, এবং তাদের জন্য খরচা হতে পারে। আর তার সঙ্গে শয্যা সুখ, যেহেতু তোমার সেভেন্থ ব্যয়ে চলে যাচ্ছে, তো যৌন সুখ আর শয্যা সুখ, এই দুটো, মানে যৌন সুখটা চলে যাচ্ছে ব্যয়ের ঘরে, সুতরাং বা ওই শয্যা সুখ সেভেন্থ হাউসের সাথে কানেক্ট করে শয্যা সুখটা কোনো রকম ভাবে ঘাটা পড়ে গিয়ে, বা যৌন সুখটা কোনো রকম ভাবে ঘাটা পড়ে গিয়ে, যেহেতু বিবাহের প্রথম শর্ত সন্তান উৎপাদনের মাধ্যমটাকে আমরা যৌন সুখটাকে মানে যৌন সঙ্গমটাকে ধরছি, সেটা পরবর্তীকালে এখন সেটা যৌন সুখের একটা জায়গা চলেছে, শাস্ত্র বলেছে শুধুমাত্র সন্তানের জন্য যৌন সঙ্গম করতে করার, কিন্তু সেটা তো এখন হয় না, কিন্তু এই নরজগ কি বলে কলিযুগে সেটা হচ্ছে না। তো তার কারণে কিন্তু মানুষের জীবনে সাবকনসিয়াস মাইন্ডে বলো বা ডিরেক্টলি মনেই বলো, সাধারণ জাগ্রত মনেও কিন্তু একটা বিরাট রকম প্রভাব ফেলে, এবং সে হচ্ছে সুখী হতে চেয়ে, এটা বড় ব্যাখ্যা, সে তখন সেটাকে মানসিক সুখ, আমি শারীরিক সুখের জন্য তো নয়, আমি মানসিক সুখের জন্য আমি একটা অন্য বান্ধবী খুঁজি বা একটা অন্য বন্ধু খুঁজি যে আমাকে একটু শান্তি দেবে, আলটিমেটলি গোল সেই একই, ফিরে মানসিক থেকে সে ফিজিক্যালি হবেই। তো এই কম্বিনেশনটা সেভেন্থ হাউস, সেভেন্থের সঙ্গে টুয়েলথের কানেকশন কিন্তু একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারটাকেও দেখায়। এই গেল। ব্যবসায় ব্যয় হবে, হ্যাঁ, ব্যবসার ক্ষেত্রে। ব্যবসা ওই
ব্যবসার ক্ষেত্রেও এটা খুব একটা ভালো সংযোগ ধরবো না। ব্যবসার ক্ষেত্রে কিন্তু মোটামুটি যদি বিদেশি সংস্থার সঙ্গে যদি ব্যবসা তুমি যুক্ত করতে না পারো, মানে ধরো ওই এক্সপোর্ট ইম্পোর্ট ইত্যাদি ধরনের ব্যবসা যদি না করো, তাহলে কিন্তু ব্যবসা থেকে আয়ের থেকে ব্যয় হয়ে যাওয়ার মানে পার্টনারশিপ ব্যবসা চলবে না। হ্যাঁ ধ্যানটা চলবে তো ভালো, মানে ধ্যান হ্যাঁ ভীষণ করলে ভালো মাথা ধ্যান, খুব শান্ত ধ্যানের জন্য হবে। এটা খুব ভালো। এইটা খুব ভালো মেডিটেশন, মানে এরা খুব ভালো। যদি মেডিটেশনটাকে আবার ব্যবসা করে নিতে পারে, ওই যারা যোগা শেখায়, তার জন্য কিন্তু আবার খুব ভালো ব্যবসা হবে, মানে ম্যাম, যারা যদি মেডিটেশনটা 12th শেখায়। হাউসে শুক্র আর রাহু থাকে তাহলে কি হয়? এবার দেখে নিতে হবে শুক্র আর রাহু কোন ভাবের লর্ড, সেই ভাবের যা যা শেখালাম সেগুলো হবে। প্রত্যেকটা শুক্র প্রত্যেকটা লগ্ন সাপেক্ষে ভিন্ন ভিন্ন ভাবের মালিক। সবার শুক্র আর বুধ এক ভাবের মালিক না। তো হুম ওই হুম হুম আপনি যে প্রশ্ন করলেন সেই শুক্রটা দেখুন কোন ভাবের মালিক, সেই ভাব যা ফল দেবে, আমি এতক্ষণ পড়ালাম সেই ফলটা দেবে। ঠিক আছে? ম্যাম এখানে দ্বিতীয় বিয়ে কি ম্যাম করে 12 লর্ড বুঝবো? 12 হাউস থাকলে কি মোক্ষ পাওয়া যাবে? ম্যাডাম শনিবার দিন যাব, কি হবে ওটা? ওইটা ওই যে দেবপ্রিয়ার নাম্বার দিয়েছি, ওর সঙ্গে একটু কথা বলে নেবেন। ঠিক আছে, ও হ্যাঁ, বলবে, ম্যাম বলেছে, আমাকে কোঅর্ডিনেটর। ঠিকানা দিয়ে দিয়েছে। আমি হ্যাঁ কি ও ওই দিন বলবে। ওইখানে চলে যাবো? হ্যাঁ 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 একদম। ম্যাম কারোর আগের বার যেমন জন্মছকে গিয়েছিলাম। এই ম্যাম আজকে বলছি আর সময় দিতে পারছি না, আমার স্লট শেষ হয়ে গেছে 5 মিনিট আগে। এবার স্যার আমাকে, আমাদের পরবর্তী স্যার আবার ফিক্স থাকে, তোমরা ম্যাম জানো। দ্বিতীয় বিয়েটা একটু বলে দিন না ম্যাম। দ্বিতীয় বিয়ে যদিন শেখাবো সেদিন শেখাবো, এখন দ্বিতীয় বিয়ে নেই। আজকে তাহলে সবাইকে ম্যাম বলছি শুভরাত্রি। হ্যাঁ গুড নাইট ম্যাম। এই গুড, তোমরা ইসেতে করো ওই যাও, কোথায় যাও জানো, গ্রুপে যাও, আমি ওখানে দেখছি।